যাক, আপনাকে দেখে অনেক ভালো লাগছে, অনেক ফিটফাট হয়ে আছেন। আচ্ছা মাহবুব, আমরা আপনার ভালোবাসার কথা শোনার জন্য অপেক্ষা করছি এবং পুরো বিশ্ববাসী অপেক্ষা করছে। আমরা সেই গল্পে আসলে যেতে চাই। কত সালের ঘটনা আপনি আমাদেরকে বলবেন? জি গুরু, আমি 2016 থেকে শুরু করব। মাহবুব, একটা প্রশ্ন করি। জি গুরু। আপনার বয়স কত? আর আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি বাচ্চা বাচ্চা, না যেমন আমাকে অনেকে বলে 20 থেকে 21 হতে পারে। না, আমার আবার 20-21 না। সুযোগে কিন্তু খুব সদ্ব্যবহার হয়ে গেল। 20-21 না, আপনার চেহারাতে বলছে যে বাচ্চা বাচ্চা। আচ্ছা ঠিক আছে, বলি আমরা কত সালে ঘটনা শুনছি? জি গুরু, আমি 16 থেকে শুরু করব। 2016। জি। আচ্ছা, কি হয়েছিল সেদিন? জি গুরু, শুরু করতেছি। প্রথমেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাকে অবশ্যই আজকে এখানে আসার তৌফিক দান করছেন। অবশ্যই। আর ধন্যবাদ জানাই আমার যে সকল ফ্রেন্ডরা আজকে আমাকে এখানে আসতে সাহায্য করছে, যেমন মিজান আমার সাথে আসছে, হ্যাঁ। আরিফ আমাকে বাইক দিয়ে অনেকটা এগিয়ে আচ্ছা। দিয়েছে, তাছাড়া মনির বা মাসুম, পিপুল, ওরা অনেকে আমাকে অনেক সহযোগিতা help করেছে জি, বিভিন্নভাবে। ওকে। জি। তো গুরু, আমি শুরু করতে যাচ্ছি 2016 সাল থেকে। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। 2016-তে উচ্চ মাধ্যমিক জি। পড়ছেন। ওকে। তো আমার যথা সম্ভব টেস্ট এক্সামের পর আচ্ছা। যে কোনো একটা কারণে আমার বাড়িতে বাবা মার সাথে ঝগড়া হয়। হুম। তো আব্বা আমারে অনেক মারে, মারার পর আমি রাগ করে, আমাদের আবার পুরান বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আচ্ছা তো আমি ওইখানে আমার দাদার বাড়িতে চলে যাই। আচ্ছা, মার খেয়ে দাদা বাড়ি চলে হ্যাঁ, যান। আমার খেয়ে দাদার বাড়ি চলে যাই। চলে যাওয়ার পরে ওইখানে থাকতে থাকি, তখন বাড়ি থেকে আর আব্বু কোনো ফোন দেয় না, আর আমি তো এমনি দিই না যে আমারে মারলো আমি আর বাড়িতে যাব না। আর কি কারণে মার খেয়েছিলেন? মার খেয়েছি বলা বলতে, যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে। গুরু, আসলে তখন তো ভালোবাসা বলতে কোনো কিছুই বুঝতাম না। হুম। তখন কলেজে পড়তাম, এক এক সময় এক এক মেয়েকে ভালো লাগতো, তখন হুম। এই ফোনে কথা বলতাম বা আচ্ছা, আচ্ছা। এমনিতে করতাম। তো একটা মেয়েকে নিয়ে একটু ঝামেলা হয়, হুম। তো ব্যাপারটা আব্বার কানে চলে আসে। চলে আসার পর তখন আব্বা হ্যাঁ, পেদানি আব্বু দেয়? না তখনও কিছু বলে না। কিছুদিন দেখে যে আমি ওইদিকে গিয়ে বেশি ঘোরাঘুরি করি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং অন্য মানুষ আমাকে ইনফরমেশন দেয় যে আপনার ছেলে তো ওইদিকে গিয়ে খুব বেশি চলাফেরা করে টাল্টিবাল্টি করছে। এবং ব্যবসা অন্যরকম। তো আমি ওইদিকে যাইতাম কিভাবে, প্রতিদিন একটা করে নতুন টি শার্ট পরতাম, আচ্ছা, প্রতিদিন এইভাবে যাইতাম। আর এই কারণে একসাথে আমি তখন 15টা টি শার্ট কিনেছিলাম। মানে এটা কি তাকে দেখানোর জন্য যে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তখন ওইদিকে যেতাম। তো এটা জানার পর আব্বা আমারে একদিন নিষেধ করছে যে ওইদিকে কেন যাস। তো বলছি যে আমার ফ্রেন্ড আছে হানিফ বা আরও অনেকে আছে, ওর সাথে ঘুরতে যায়। তো আব্বা বললো না, ওর সাথে ঘুরবি না, হুম। ওর সাথে ঘুরলে আচ্ছা, তারপরে আমরা আসল তোর কথা খারাপ। যে বুঝি যে হ্যাঁ। যেটা হচ্ছে যে আপনি কোনো একটি এলাকায় যেতেন মেয়ের সাথে কথা বলতে, কোনো একটি মেয়ের হ্যাঁ, সাথে কথা জি। বলতে, এবং সেটা আপনার আব্বা আপনাকে নিষেধ করার পরও আপনি সেটা করেন। হ্যাঁ। তখন আব্বা আপনাকে প্যাদানি দেয় জি জি, এবং সেই প্যাদানি খেয়ে আমি বাড়ি দাদা বাড়ি চলে যায়। দাদা বাড়ি চলে যায়। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে আব্বু আর ফোন দেয় না, আমিও ফোন দেই না। তো আমার তো আস্তে আস্তে এসএসসি এক্সাম কাছে চলে আসতেছে। তো আমি করি কি, আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর বাড়ি থেকে আয়সা লুকিয়ে আমার বই খাতা সবগুলো নিয়ে যায়। আচ্ছা, নিয়ে যায় পরে আমার দাদি কাকা ওরা আব্বার কাছে ফোন দেয় যে ছেলের পরীক্ষা চলে আসছে, তো তুই আয়া ওরে নিয়ে যা, আর না হয় বল সে এখানে থেকে পড়ুক। এরকম করলে তো ছেলেটার পড়ালেখা হবে না, ওর লাইফটাই নষ্ট হয়ে যাবে। তো আব্বা বলে ও গুলা যাক, যাই, গুল্লায় যাক, হ্যাঁ আচ্ছা। যা ইচ্ছা তাই করুক, ও আমার কথা শুনে না। হুম। তো কি করাম, এইভাবে যাই, দিন যায়। কিছুদিন পর আব্বা যায় ওইখানে, যাওয়ার পরে তো ওইখানে আবার আমার এক কাজিন আছে, এখন আমি যার সম্পর্কে বলবো। আচ্ছা। তো ওর সাথে আমার দেখা হয়, তো ও বিষয়টা জানতে পারে যে আমার এক্সাম, ও আমার মতো এইচএসসি পরীক্ষার্থী, কিন্তু আচ্ছা। ও তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও জেএসসিতে A+ পাইছে, আচ্ছা। এসসিতে A+ পাইছে। আমি তো মোটামুটি কোনো রকম টিটিপি মানে টেনে টুনে পাস। না, টেনে টুনে পাস না, তো আমিও গুরু অনেকটা মোটামুটি ভালো। আচ্ছা, কারণ তাহলে থুক্কু মানে বললাম তো। না, এসএসসিতে মনে করেন এসএসসি টেস্টের আগে আমার একটা নেশা ছিল, আমি প্রতিদিন বাজারে টিভিতে ছবি দেখতাম আচ্ছা। রাত্রে, গ্রামে তো। হ্যাঁ,
চায়ের দোকানগুলোতে হ্যাঁ, ছবি চায়ের চলে, দোকান। হ্যাঁ। তো মান্নার একদিন ছবি না? আমার হ্যাঁ। সব নায়িকারই দেখতাম। তো একদিন আমার এক টিচার দিকে বলে বায়োলজি টিচার, তো ক্লাসের মধ্যে আমার দাঁড় করে অনেক অপমান করে আচ্ছা যে তুই তো টেস্টে এলাও হইতে পারবি না, কি পরীক্ষা দিবি, তোর তো পড়াশোনা হইব না। তো আমার তো মেজাজ একদম খারাপ হয়ে যায়। তো আমি বইলা ফেলে, স্যার আমি যদি এসিতে খারাপ করি, সরি টেস্টে খারাপ করি দু এক বিষয়ে, তাহলে আপনারা আমাকে অবশ্যই ফর্ম ফিল আপ করাবেন, কিন্তু আমি করব না। আচ্ছা আচ্ছা তো সবাই অবাক যে আমি এরকম কথা বললাম। তখন বলার পর আমিও তো অনেকটা কি বললাম, এখন যদি আমার এক্সাম খারাপ হয় তো ইনশাল্লাহ গুরু আমিও টেস্টে ভালোভাবে এটা মাধ্যমিকের কথা হ্যাঁ বলছেন? হ্যাঁ মাধ্যমিকে। আচ্ছা তো এই কারণে স্টুডেন্ট হিসেবে ততটা খারাপ ছিলাম না, মোটামুটি ভালো ছিলাম। যতটা খারাপ আমি হ্যাঁ। ভেবেছি ততটা খারাপ না, তো এসএসসি তে মোটামুটি ভালো রেজাল্টই করেছি। আচ্ছা, আচ্ছা। তারপরে গুরু ওর সাথে দেখা হয়, ও বলে যে তুমি যেহেতু বাড়িতে যাইবা না, তো আমাদের বাড়িতে আমার সাথে পড়তে পারো। আচ্ছা তো আমার কেমন কেমন লাগে যে মেয়ের সাথে মেয়েদের বাড়িতে গিয়ে পড়াম না, ওইটা। উনি কোথায়, আপনার দাদা বাড়িতে আসেন? হ্যাঁ, আমার দাদার বাড়ির পাশেই, আমার আচ্ছা, কাজিন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ব্যাপারটা জানতেন? হ্যাঁ, ব্যাপারটা জানতো। তো কি করা যায়, এইভাবে যাই তাদের বাড়িতে গিয়া একটু পড়ি। তো আব্বা গেল আমাকে আনার জন্য, তো আমি কিছুতেই আসবো না, না আসবো না আসবো না আসবো না, সবাই বললো। পরে আমি বাড়িতে যাব না, আমি এখানে থেকেই পড়াম, এটাই। পরে ও এবং ওর আব্বাকে বুঝে বললো যে না, সে থাক, এখানে থেকে পড়ুক, আর এখানে থাকলেই তার ভালো হবে। ওখানে কাছে কোনো ভালো স্টুডেন্ট পাবে না বা অন্য কোনো হেল্প পাবে না, এখানে থাকলে পাবে। আচ্ছা থাক। তো আব্বা দিল থাকার জন্য, তো একসাথে থাকি, পড়ি। ফ্রেন্ড হিসাবে আমি ওর সাথে আমার লাইফের যত ঘটনা ছিল সব শেয়ার করছি। আচ্ছা আচ্ছা, আগে যতটা মেয়ের সাথে কথা আগে যত বলছি, পাপ করেছে সব পাপ স্বীকার সব করেছে। শিকার, তখন তো ফ্রেন্ড হিসাবে। হ্যাঁ। তো ও আমার সাথে শেয়ার করছে, ওকে যে কোনো ছেলে করলে, প্রপোজ করলে, ও বাড়িতে বইলা দেয়। আচ্ছা, তো এইভাবে একসাথে পড়ি, সবকিছু করি, আস্তে আস্তে দিন যাচ্ছে। তো এক্সাম চলে আসছে, এক্সাম দিতেছি। তো 16 সালের 6 জুন আমার মনে আছে, রোজার আগের দিন। তো আমি এক পর্যায়ে ওরে প্রপোজ করি। রোজার আগের দিন? হ্যাঁ, হঠাৎ করে মানে প্রপোজ কেন? ওরে ভালো লাগে কিন্তু বলতে পারি না, কারণ আমার আচ্ছা, মানে মিশতে মিশতে ভালো লাগা হয়ে ভালো যায়। লাগে। তার ছাড়া আমার একটা ভিতরে একটা জিদ বাইজা গেল যে ওরে যে ছেলে করে সে বাড়িতে বইলা দেয়। তো আমারটা তো বাড়িতে বলতে পারবে না, জানে যে আমার সমস্যা, আর বাড়িতে বললে তো আচ্ছা, ওই সুযোগটা সদ্ব্যবহার করতে চাইলেন। হ্যাঁ, আচ্ছা। তো বলি, ওরে প্রপোজ করার পর ও তো কান্না শুরু করে যে তুমি এটা কি বললা, এটা তো কিছুতেই সম্ভব না। আচ্ছা, আমি তো একদম অপ্রস্তুত। হ্যাঁ, এখন কি করা যায়? তো আমি বললাম যে আমি আবার ওরে প্রপোজ করার আগে বলছিলাম, আমি তোমাকে যাই বলি না কেন, বাড়িতে বললো না, তুমি কারো কাছে বলবা না। ও সেফটি ফার্স্ট। ও বলছে আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। তো সাহস করে প্রপোজ করি। পরে যখন কান্না শুরু করে, তো আমি তো বুঝতেছি না এখন কি করি, আমি ভয় পেয়ে গেছি। তো আমি বলতেছি যে দেখো, আচ্ছা আমি যাই বলছি, এখন তোমার ইচ্ছা, তোমার যদি মনে ধরে, আমাকে ভালো লাগে, তাইলে তুমি আমার সাথে রিলেশন করবা, আর না হয় দরকার নাই, কিন্তু তুমি বিষয়টা কারোর সাথে বলবা না। কারণ দেখো আমি এমনিতেই বাড়ি স্যার, এখন যদি তুমি এই বিষয়টা তাইলে তো আমার কোনো কিছু হবে না। তো সে বলে না, আমিও ভয় পেয়ে যাই। তো বিষয়টা বলেছিলাম সকাল 11টার দিকে। আচ্ছা, ওরে প্রপোজ করেছিলাম। তো বিকালে আমি পরীক্ষায় আমার নানুর বাড়িতে চলে আসে। আমার নানুর বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি। আচ্ছা, ওইখানে চলে আসে ভয়ে। হ্যাঁ, ভয়ে যে এখন কি হয়। আইসা আমার কয়েকটা ফ্রেন্ড আছে, যেমন পারভেজ, মাসুম, সুমন। তো মাগরিবের সময় হয়ে গেছে, এইরকম টাইমে ওদের সাথে দেখা হয়েছে। আমি বললাম যে এই বিষয়ে এখন কি করি। পরে হ্যাঁ এখন কি করবে, তোর যা ইচ্ছা তাই কর, আমরা বুঝি না। তো এক পর্যায়ে সুমন ধরলাম, সুমন দোস্ত আমার কিছু একটা কর, এখন আর হয়তো কোনো কিছু করার নাই, এখন তো বুঝতেছি না কি করা, আমার তো সব কিছু হ্যাঁ, এখন তো এটা বাড়িতে জানলে তো আমার পরীক্ষা দেওয়া হইব না। তো সুমন বলল আচ্ছা থাক, দেখি কি করা যায়। তো সে ফোন দিল, আমার অন্য এক কাজিনের ফোন দিয়ে বলতে তুমি কোথায়? আমি বললাম যে আমি তো বাড়ি চলে আসছি। তো বাড়ি চলে আসলো, আমার বইলা গেল না। আমি কই না, এমনিতেই মন খারাপ তো, তাছাড়া আম্মু ফোন দিয়া বলছে রোজা আসছে, যায় প্রথম রোজার দিন বাড়িতে চলে আসা পড়লাম।
তো আমি বললাম তাই আমার তো এক ফ্রেন্ড তোমার সাথে কথা বলতে চাই, কি বলতে পারবা? তো বলে হ্যাঁ বলা যাবে। দিলাম সুমনের কাছে, তো সুমন অনেকক্ষণ কথা বললো, বুঝাইলো যে দেখেন ও তো আপনার লাইক করে, তো যাই হোক এখন আপনার প্রপোজ করছে, যদি আপনার মনে ধরে তাহলে ওর সাথে রিলেশন করবেন, আর না হয় দরকার নাই, তবে আপনি একটু ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে রাখেন, কারো কাছে বললেন না। তো ও বললো চলে আসতে বলেন। আচ্ছা। তো পরে আমি বললাম, আমি ওর সাথে কথা বললাম, ও বললো যে আচ্ছা সমস্যা নাই, তুমি আসো, পরে এটা করে যাবে। তো আমি আর যাই না, ভয় পাইতেছি। প্রথম রোজার দিন সকালে ও ফোন দিয়েছে, আমি যাই না। তো বিকালে এক পর্যায়ে গেলাম, যাওয়ার পর ওদের বাড়িতে আমি যাই নাই, বাড়ি থেকে দাদুর বাড়িতে, আমার দাদার বাড়িতে আসছি। তো পরদিন সকালে আবার গেলাম, যাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকলাম, ও আসতে আইসা একদম নীরব, কোনো কথা বলে না, বসে রয়েছি। তো আবার আমি শুরু করছি, আবার বলতেছি যে এখন কি করবা দেখো। তাই ওইটা হচ্ছে 2016 সালের জুনের 8 তারিখ। কিন্তু ভয়ে বাড়ি ছেড়ে চলে গেল, আবার এসে আবার শুরু করলো। আচ্ছা। তো বললাম, তো সে দেখলাম চুপচাপ বসে রয়েছে। কিছুক্ষণ পরে বললো আচ্ছা ঠিক আছে আমি রাজি। হ্যাঁ বললো আচ্ছা ঠিক আছে আমি রাজি, হ্যাঁ মানে হয়ে গেল। হ্যাঁ। তো রাজি এইভাবে বললে তো হবে না। তুমি এখন তুমি মনে করতেছো যে আমি পড়াশোনা করবো না, আমার পরীক্ষা খারাপ হবে, এই কারণে বলতেছো তুমি রাজি না, আমি তো মানতে পারি না। তো বলতেছে কেন মানতে পারবো না কেন, আমি রাজি। আমি কই না, তাইলে এটা এইভাবে হবে না। কিভাবে হবে? আমি কই না, ভালোভাবে বলতে হবে। তো আস্তে আস্তে এইভাবে চলে, মোটামুটি এক্সামটা শেষ হয়। এক্সাম শেষ হওয়ার পরে তো বিষয়টা আমার দাদি কিছুটা বুঝতে পারে যে আমি সারাক্ষণ ওদের বাড়িতেই থাকি। মনে করেন সকাল 6টায় যাই ঘুম থেকে, ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে 6টায় যাই, আবার 10টার মধ্যে আমার দাদার বাড়িতে গিয়া নাস্তা করি, নাস্তা করে আবার ওদের বাড়ি চলে যাই। তো 12টা কিংবা 1টা বাজলে আবার ওইখান থেকে ব্যাক করে গোসল টোসল করে খাওয়া দাওয়া আবার চলে যায়, মানে খাওয়ার জন্য দাদি বাড়ি, বাকি সব ওইখানে। না এর মধ্যে আবার বিকেলে আমার চাচা আছে, প্রায় আমার 5-6 বছরের বড় হতে পারে, তো আমার চাচার সাথে চরে খেলতে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচা নিয়ে যায়, বাকি সময় আর বাকি সময় রাত্র 11টা পর্যন্ত ওদের বাড়িতে একসাথে পড়িও। কিসের পড়া, আমার তো তখন পড়ার কোনো ইয়া নাই, খালি কোনো রকম দেখায় যে না পড়তেছি। আচ্ছা যাই, তখন পরীক্ষা শেষ। হ্যাঁ, আস্তে আস্তে পরীক্ষা শেষ করলাম। পরীক্ষা শেষ করার পরে রোজা শেষ, ঈদের আগের দিন আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গেলাম, যাওয়ার পরে আবার ঈদের দিনটা কোনো রকম কাটাইলাম বাড়িতে। পরের দিন আবার আমি আমার দাদার বাড়িতে তো গেলাম, ওইখানে কোনো রকম দাদার বাড়িতে দেখা করে সবার সাথে আবার ওদের বাড়ি গেলাম। বিষয়টা আমার দাদি চোখে পড়ছে, সবাই বলতে অন্য কেউ কোনো রকম করছে না, কিন্তু আমার দাদি আমাকে চোখে চোখে রাখে। মানে আমি গেলে দুপুরে একবার যাই, গিয়া দেখে আমি কি করি, বিকালে যায়, রাত্রে যায়, গিয়া দেখে যে আমি কি করতেছি, পড়ি নাকি। তো বিষয়টা দাদু অন্যরকম মনে কইরা বাড়িতে সম্ভবত ফোন দিয়া আব্বুর কাছে বলছে যে ছেলে তো অন্যরকম করতেছে, পরে তুই বাড়িতে নিয়ে আসা। আচ্ছা। তো আব্বা ফোন দিছে, তুই বাড়িতে আয়। আমি আর যাইতে চাইতেছি না। আমার ছোট বড় বোনটা, মানে বড় না আমার ছোটই, ও আবার গেছিল ওইখানে। আচ্ছা। তো আব্বা বলছে যে তুই, ওর নাম কল্পনা, তুই কল্পনাকে নিয়ে বাড়িতে চলে আয়। আচ্ছা। তো আমি আর যাইতে চাইতেছি না, আমি কল্পনার আবার পরীক্ষা চলতেছিল, তো আমি যাইতে চাই না। তো এক পর্যায়ে দাদি আমার বোনকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। তো আমার ফোন দেয়, পরে আমি আসি। আসলে পরে আমি জানতে পারি যে আমার দাদি মানে বইলা দিছে যে আচ্ছা আচ্ছা এই ছেলের তো অন্যরকম ইয়া। তো আবার তো আব্বু অনেক রাগ, মানে শুধু রাগ নাকি তখন আবার পেদানি হয়? না তখন আর মারধর করে নাই তো, না আব্বু এমনিতে মারে না, কিন্তু অতিরিক্ত কোনো কিছু করলে তখন মারবো বা বকাঝকা করবো। তো বইলা দিছে, এখন কি করি, এখন বাড়িতে গেছে, আমার বাড়িতে রাখবে না। না। আচ্ছা। আব্বুর কথা, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। আচ্ছা। এখন কি করা যায়। তো আমার আব্বুর আর এক ফ্রেন্ড মাওনাতে চাকরি করতো। আচ্ছা। তো ওনার স্ত্রী আমাদের বাড়িতে গেছে বেড়াইতে, তো বললো তোর চাচির সাথে তুই চলে যা। চাচির সাথে চলে যাবো মানে কই, তো ওদের এখানে যা, আমার বাড়িতে তোর জায়গা নাই। তো বাড়িতে জায়গা দিব না, এখন দাদির বাড়িতেও তো দিব না।
কিছুটা যাই না গেছে কারণ অন্যরকম। দাদি তো কথাটা হ্যাঁ। বলেছে। পরে দাদিও বলেছে এর মধ্যে আমারও কিছু দোষ আছে। আমার এক ফুফু মানে আমার আব্বুর আমার আব্বুর খালাতো বোন, হ্যাঁ আমার ফুফু আবার মামি। আচ্ছা হ্যাঁ, ওনার সাথে আবার আমি কি বিষয়টা কিছু শেয়ার করছিলাম, যে আয়সা বলতাম ওই আচ্ছা, মেয়েটা আচ্ছা, 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 এরকম এরকম। তো আমার এক পর্যায়ে জিজ্ঞাসা করে আমার ফুফু, তোর কি ওরে ভালো লাগে? তো আমি বলি হ্যাঁ কিছুটা। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনারও বেশ কিছু পাকনামি ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। সেই পাকনামিগুলোর কারণেই আপনি ধরাটা খান। তখন আমার ফুফু আমার মার কাছে ও কিছুটা বলে যে আচ্ছা তো আচ্ছা এরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। তো কি করাম, বাড়ি থেকে বের করে দেয়, আমি যাই ওইখানে মাওনাতে যাই। তো ওইখানে যাওয়ার পরে আমার কাছে কোনো টাকা পয়সা দেয় নাই বাড়ি থেকে, কারণ জানে দিলে আমি ফোনে ওর সাথে কথা বলবো। তো আমি যেদিন বাড়ি থেকে যাই আমার কাছে 600 কত টাকা ছিল। তো ওই টাকা ফোনে আমার 3 দিন মনে হয় যায় না শেষ। তো এখন তো আমার মাথা নষ্ট, তো এখানে গিয়ে থাকা তো আর সম্ভব না, কি করি। তো আবার ফ্রেন্ডকে বললাম যে কাকা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। তো কাকা বললো আচ্ছা দেখি কি করা যায়। তো প্রায় 7 দিন থাকার পরে কোনো কিছুই ব্যবস্থা হয় না। তার মধ্যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার মামার কাছে ফ্রেন্ডগুলোর কাছে ফোন দিয়া ফোনে টাকা নিই। যেমন মাসুম আমারে অনেক দিনই টাকা দিছে ফোনে, আমার মামা দিছে। পরে তো 7 দিনের দিনে আমি চলে আসবো। চাকরি টাকরি হয় নাই, কি করা। তো চলে আসবো। তখন তো আপনার বয়স অনেক অল্প, 18 এরকম হবে। না 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 17। হ্যাঁ 17 বয়সে তো চাকরি পাওয়াটা আসলে সোজা বিষয় না। কে দেবে চাকরি তখন? পরে কি করা, পরে আরেক কাজ করি, ফোন দিয়ে আমার আরেক ফ্রেন্ড, নাম হচ্ছে আমার ফ্রেন্ড বলতে আমার মামাদের ফ্রেন্ড, তবু একসাথে গ্রামে তো একসাথে চলাফেরা কিছুটা। তো সে এখন পুলিশের চাকরি করে। ওর কাগজপত্রগুলো নেই, সবকিছু সার্টিফিকেটের ফটোকপি আর পরিচয়পত্র, এই জন্ম নিবন্ধন, এইগুলা ফোন দিয়ে আমি নেই, ইমুতে নিয়ে ওইখান থেকে উঠায়া পরে করি। পরে আমি যেদিন চলে আসবো ওই দিন সকালে আমার ওই যে আব্বার ফ্রেন্ড হ্যাঁ কাকা ফোন দিল, মাহবুব তুমি কোথায়? আমি বলি কাকা আমি তো রেডি হয়েছি, বাড়ি চলে যাব, কিছু হয় না আর থাইকা কি করবো, আপনাদের এখানে থাকাও তো কষ্ট, আপনারা ভাড়া থাকেন, থাকা ঝামেলা, বেশি কোনো রুম নেই থাকার মতো। তো আমি তো সব সময় বাড়িতে একা থাকতাম, আমি মানুষের সাথে থাকতে পারি না। ওইখানে আমি এখনো যে কিছুদিন আমি গত বছর এখানে বনানীতে চাকরি করে গেছি, নুমান অ্যাসোসিয়েটস, যে আওয়াল সেন্টার 14 তলাতে, এখানে আমি চাকরি করে গেছি অনেকদিন। আমি বাসার নিচে টঙ্গিতে আমার ফুফুর বাসার কাছে, ওইখানেও আমি একা থাকছি, আমি মানুষের সাথে থাকতে পারি না। আমাকে বলছিল, আব্বু বলছিল যে ওইদিকে এইদিকে। হ্যাঁ, পরে কি করার, কাকা ফোন দিছে যে তুমি গেটে আসো। গেটে গিয়ে আমি দাঁড়ায় রইছি, দাঁড়ায় থাকার পরে সিকিউরিটি আইসা বলতেছি তুমি কি চাকরির জন্য আসছো? হ্যাঁ। তো পেপার আনছো? জি। সবগুলো দিলাম, আমাকে ভিতরে নিয়ে গেল। তো ওইখানে যাওয়ার পরে মেডিকেল করালো, ওজন করে, আচ্ছা চাকরি হয়েছে একটা গার্মেন্টসের কোয়ালিটিতে। আচ্ছা, তো আমার তো আর দেখতেছি যে এই পরিবেশ ভিতরে থাকা কিছুতেই সম্ভব না। আচ্ছা, তো কি করার, থাকতেই হবে, বাড়িতেও এখন যাওয়া সম্ভব না। পরে আস্তে আস্তে থাকতে থাকতে প্রায় 10 দিন হলো। এর মধ্যে মনে করেন গুরু, তখন তো আপনার মোবাইল আছে, ঠিক আছে, মোবাইলে ব্যালেন্স নাই। তারপর মনে করেন এক বেলা খাইলে আর 2 বেলা আমার খাওয়া হয় না। কেন? খাইতে পারি না, আমার ভালো লাগে না কোনো কিছুই। তার ভিতরে টেনশন। আব্বু যেই কয়বার ফোন দিত ওয়াইটিং পাইতো। এখন আল্লাহ জানে কিভাবে এই টাইমে ফোন দিত, আমি যেই টাইমে ওর সাথে কথা বলতাম, ফোন দিলেই ওয়াইটিং। আচ্ছা, যেই মানুষটার কারণে মানে এত কিছু হলো, যে মানুষটার সাথে ভালোবাসার কারণে আপনাকে গ্রাম ছেড়ে আসতে হলো, বাড়ি ছেড়ে আসতে হলো, লেখাপড়া থেকে অনেকটা বিচ্ছিন্ন, সবকিছু মিলে সেই মানুষটার আসলে প্রতিক্রিয়া কি? মানে এই যে ভালোবাসার কারণে যে আপনাকে, ও আমার সাথে কথা বলে, ওই কথা বলতে মানে ও যে আপনাকে বলেছিল ওই দিন উঠোনে বসে যে আমি রাজি, ওটা কি সত্যি মন থেকেই রাজি বলেছিল? হ্যাঁ, মন থেকেই বলেছিল, কিন্তু না তখন বলেছিল যাতে আমি লেখাপড়া ভালো, পরবর্তীতে ওইটা সত্যি হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর তো এইভাবে এখন থাকতে থাকি।
তো মোটামুটি 10 দিন থাকার পরে অনেকটা করতে পারলাম যে না থাকা যায়, অ্যাডজাস্ট করা হ্যাঁ। এর ভিতরে আমি আবার আমার বাড়িতে না যাইয়া ওদের বাড়িতে গেছি, তাও কিভাবে, আমার কাছে কোনো টাকা নাই। আমার আব্বুর যে ফ্রেন্ড, ওনার এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে তো উনি মাঝে মাঝে ডিউটি পরে ওনার সাথে দেখা হয়। তো একদিন বললাম যে আঙ্কেল আমাকে কিছু টাকা দিতে পারবেন? ও বলতেছে বাবা কেন, টাকা দিয়ে কি করবা? বলতেছে আমি আঙ্কেল আমাকে একটু বাড়িতে যেতে হবে, আমার তো এখানে কেমন কেমন লাগতেছে, আমি তো কোনোদিন বাড়ি ছাড়া থাকি নাই। তো বলতেছে আচ্ছা কত টাকা লাগবে? আমি বললাম আঙ্কেল আমাকে 400-500 টাকা দিলেই হবে, পরে আমি বেতন পাইলে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, পরে উনি দিলেন। তারপরে আমি বৃহস্পতিবারে তো ছুটি দেয় না, আমি বলতেছি যে সুপারভাইজার বলতেছি যে বস আমার তো ছুটি লাগবে। তো বলতেছে না কিছুতেই ছুটি দেওয়া যাবে না, হ্যাঁ এখন কিসের ছুটি? তো আমি আবার খোঁজ খবর নিয়েছি তখন যে হের বাড়ি ফরিদপুর। আচ্ছা, তো আমি এক পর্যায়ে ওর সাথে ঝগড়া শুরু করি, তুই আমার চিনস, তোর বাড়ি ফরিদপুর আমার বাড়ি গাজীপুর, তুই ছুটি দিবি না কে লেগা? আর তুই অফিস থেকে বাইরে হয়ে দেখ আমি তোরে কি করি, চাকরি করলে করাম না করলে নাই, তুই আমাকে কি মনে করতেছ আমি কি ময়মনসিংহ জামালপুর অন্যদিকের পোলামানের মতো যে এখানে চাকরি করে আমাকে খেতে হবে? কি হয়? তো ও গিয়া বলছে কোয়ালিটি ইনচার্জের কাছে। তো ইনচার্জ যিনি মতিন বস, উনি আমাকে মোটামুটি ভালো আদর করতেন। তা উনি ডাইকা নিছে, তোমার সমস্যা কি? তো ওইখানে তো নাম ছিল মামুন, কারণ ওর না আরে আমার ফ্রেন্ডের কাগজপত্র দিয়ে করছি। তো বলতেছে মামুন তোমার সমস্যা কি? আমি বললাম যে বস আমি ছুটি চাইছি, আমি বাড়িতে যাবো। বলতেছে ছুটি দেওয়া যাবে না, তারপরে কালকা জেনারেল কালকা খোলা ডিউটি করতে হবে শুক্রবারে, আমি পারবো না, যদি পারেন আমাকে রাখেন, আর না হয় আমি এখন রিজন দিয়ে চলে যাব, আমার পক্ষে থাকা সম্ভব না। তো বলতেছে আচ্ছা ওকে ছুটি দিয়ে দাও। তো ছুটি দিল, ওইখান থেকে 5টায় বের হয়ে সোজা চলে গেলাম। রাত্রে গিয়া প্রথমে আমি ওদের বাড়িতে গেছি, আমার কটার সময়? প্রায় 10টার দিকে। আচ্ছা, ওদের বাড়িতে এর ভিতরে ওর সাথে ফোনে কথা হয়েছে বলে ওদের বাড়িতে গেছি। তো পরের দিন আবার বিকালে চলে আসলাম, এভাবে চলতে থাকে। তো বাড়িতে আমি প্রায় 2-3 মাস গেল, আমি বাড়িতে কোনো টাকা পয়সা দিই না, যায় হয় এইগুলা ফোন করে, তারপরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়া এইভাবেই শেষ, মানে পুরো রঙের দুনিয়া না? তো আপু বলছে যে ওর টাকা দেওয়া লাগবো না, ও কামাই করে ও চলো, কিন্তু হ্যাঁ আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই, ওর মতো ছেলে আমার দরকার নেই। তো পরে মা ফোন দেয় যে তুই বাড়ি আ, আমি বলি না বাড়িতে যাবো না। তো যাবো না এইরকম করতে করতে এক পর্যায়ে আমার আব্বুর চাচা মারা যায়। আচ্ছা, তো চাচা মারা যায়, আমাকে ফোন দেয়, আমি যাইতে পারি না। পরে যেদিন 3 দিনের করে না মরার পরে, তো খতমের দাওয়াত দিছে, তো ওইখানে যাওয়া লাগবো। তো বাড়ি তো এই বিষয় নিয়ে অনেক গন্ডগোল চলতেছে, এমনও তখনও গন্ডগোল চলতেছে বাড়িতে। তো বাড়িতে আমার ফুফু ওই যে যাকে বলেছিলাম ওনার সাথে তো আমার কন্টিনিউ কথা হয় যে হুয়াম্মা বাড়িতে কি হচ্ছে বা কি, উনি বলে। তো উনি বলতেছে তোর জন্য তো মাহবুব, তোর জন্য তো বাড়িতে মেয়ে দেখতেছে, আমার জন্য মেয়ে দেখতেছে, মানে হ্যাঁ তোর বাবা তোর ঢাকা তোর জন্য মেয়ে দেখছে, তো ওইটা তোরে বিয়া করাইবে। শুনে তো আমার মেজাজ আরো খারাপ হয়েছে, বাড়িতে ফোন দিয়ে আমি মারে অনেকটা বকা দিই না, মানে চিল্লাচিল্লি করলাম, হ্যাঁ আমার জন্য মেয়ে দেখছে, আমি জানি না এইগুলা কি। পরে এটা শুনে তো আব্বা আরো রাগ, তো কি করার। পরে অনুষ্ঠানের আগের দিন, যেদিন আমার দাদার খতম, অনুষ্ঠানের আগের দিন, তো আমার যে কাকা আব্বার বন্ধু, উনি বলতেছে যে মাহবুব তুমি বাড়িতে যাও, আর তোমার দাদার অনুষ্ঠানে যাও, আর তোমার আব্বা আমার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আসো, দেখো এটা নিয়ে তোমার আব্বা অনেক একমত আছে। তো আমি বলতেছি না কাকা আমি যাব না, আমি বাড়িতে গেলে অন্যরকম হইতে পারে, না তুমি যাও, ওই বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার আছে, কারণ হয় তুমি গিয়া বুঝায় বলো, হয় তাদের কথা মতো তুমি চলো, আর না হয় তুমি তাদেরকে ভালো হ্যাঁ করো, একটা সমাধানে আসো, এইভাবে তো চলবে, দেখো তোমার জন্য আমারও অনেক কথা শুনতে হয়। তো আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে আমি যাব। তো গেলাম, যাওয়ার পরে প্রথমে বাড়িতে গিয়া দেখি যে আব্বা বাড়িতে, আম্মা চলে গেছে। আচ্ছা, পরে আমি হেনে গেলাম, হেনে যাওয়ার পরে
আব্বাও গেছে, তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। ভালো পরে ওদের বাড়িতে আর সাহস করে যাই নাই, যদি আব্বু আম্মু গেছে আবার জানতে পারে তাইলে তো অন্যরকম হয়ে যাব। কারণ যা হইতেছে আমাদের ফ্যামিলিতে হইতেছে, তাদের ফ্যামিলি তো কোনো কিছু জানতেছে না। তো ওইখানে জানলে তো অন্যরকম হয়ে যাব। আচ্ছা আমি বিষয়টা দেখি যে কোনো কিছু ভাবে না করা যায়। তো খাওয়া দাওয়া শেষ করে চইলা আসার আগে, চইলা আসার সময় হয়েছে আমার, তো মার কাছে গেলাম। পরে মা বলতেছে যে টাকা পয়সা দেই না, কি করস, চাকরি করতেছস এতদিন, কি করস? করি না কিছু, কি করাম গো, টাকা পয়সা কই? আমি কি টাকা পয়সা আমারই লাগায়, কয় টাকা পাই? আমি তো শুনি তুই মাসে 15-16 হাজার পাস। আমি কি যাই পাই আমারই লাগে, এগুলা দিয়া আমারই। আচ্ছা ওইটা আর এক করে না। পরে এক পর্যায়ে তার কথা উঠে, তার কথাটা আমার দাদি তোলার পরে তো আমার সাথে অনেকটা চিল্লাচিল্লি হয়। পরে আমি বলি যে, পরে আমার বলতেছে যে ওরে গিয়া জিজ্ঞাসা করবো। তো আমি বলতেছি যে আপনি যদি ওরে কোনো কিছু জিজ্ঞাসা করেন আর আমি শুনি, তাইলে আজকে অন্যরকম হইব। মানে অনেকে করি যে আমি বিষ খাইব, এই করব সেই করব, যাতে না করে। তো এক পর্যায়ে রাগারাগি করার পর রাত্রে 9টার দিকে আমি আমার দাদার বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসি। আর বাকি সবাই ওইখানেই। আচ্ছা, আব্বা আম্মা ওইখানে, বাড়িতে আমার বোন কল্পনা আর আমার নানু। বাড়িতে যাওয়ার পরে আবার ফোনে মার সাথে একটু রাগারাগি হয়, তো মোবাইলটা ভাঙা ফেলিয়া। আচ্ছা, একদম আমার নানি আর আমার বোন দাঁড়া আছে সামনে সুকেজের কাছে, আচার দিয়ে একদম গুঁড়া বানায় দিই। পরে আচ্ছা রাগের মাথায় মোবাইল ভাঙে। এখন তো রাত্রে আবার টেনশন, এখন যদি ওরে কিছু বলে মাগে সেটা জানা সম্ভব। পরে কি করি, এখন কি করি, মনে হইলো যে ফুয়ামার কাছে গিয়ে ফুয়ামার মোবাইলটা নিয়ে আসি। তো গেলাম, যাওয়ার পরে মোবাইলটা নিয়ে আসলাম, আইনা আমার সিম লাগায় ফোন দিলাম ওরে। ও বলতে তোমার ফোন তো পাইলাম, কি লেগে? আমি কি মোবাইলটা নষ্ট হয়ে গেছে, পরে ব্যাঙ্গে ভালাইছি। আচ্ছা আমি বলতেছি যে মা কি তোমাদের বাড়ি আসছিল? কোন না, তোমার মা তো আসে নাই। আচ্ছা, তো রাতটা মোটামুটি নিশ্চিন্ত থাকলাম, রাতটা গেল। হ্যাঁ, সকালে ও ফোন দিয়েছে তোমার আম্মা তো আসছিল তোমার ছোট বোন রে নিয়া। তো আমি তো আবার ভয় পেয়ে গেছি, আমার বোন রে নিয়ে গেছে। তোমার বোন রে নিয়ে আসছে, তোমার বোন আমার হাতে খাবে। তো আমি ওরে খাওয়াই দিলাম এবং তোমার আম্মার সাথে অনেক কথা হয়েছে, অনেক হাসি ঠাট্টা করানো। আচ্ছা যাক, যাই হোক, পরে আমি চলে গেলাম। আচ্ছা, আব্বা আম্মা বাড়িতে চলে আসছে। আচ্ছা আবার কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পরে আবার শুরু হইল ঝগড়া বাড়িতে। আস্তে আস্তে এরকম করতে করতে চলে, পরে ও মানে এই যে এই মেয়েটাকে নিয়ে এত, মানে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে এত ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, আপনি মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেলছেন, বাড়ি থেকে চলে যাচ্ছেন, কিন্তু সে তো কিছু জানছে না, সে সবকিছু থেকে অজানা এই বিষয়গুলো থেকে। জি জি, সে অজানা। তো গুরু এর ভিতরে কিছুটা বাদ পড়ে গেছে কুরবানির ঈদে। তো কুরবানির ঈদে আমি বাড়িতে গেলাম, প্রথমে গেছি আমার দাদার বাড়িতে। তো ওইখানে যাওয়ার পরে আম্মা ফোন দিছে যে ঈদ আসছে, তুই বাড়িতে আসবি না? আমি বললাম না, বাড়িতে আমি যাবো না। পরে বললো না বাড়িতে, মা অনেক কান্নাকাটি করতেছে। পরে বাড়িতে গেলাম, গিয়া কুরবানি দেওয়ার যে টাকাটা পুরোটাই আমি দিলাম। আচ্ছা, এটা এই ঘটনাটা কি আপনার দাদার মারা যাবার পরের ঘটনা কি আগের ঘটনা? মানে খতম যে হলো, যে রাতে খতমের আগের ঘটনা। আচ্ছা, তার মিস করে গেছে। আচ্ছা, আমাদের এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হবে। বিরতির পর আমরা শুনবো একদম, মানে আমি তো আপনার গল্প শুনছিলাম, মানে তরুণ বয়সে যে যত ধরনের পাগলামিগুলো আমাদের ভেতরে বসবাস করে এবং ভালোবাসার কারণে ওই 18-19 বছরের বয়সে একটা ছেলে মেয়ে যা যা করতে পারে তার পরিপূর্ণ প্রতিচ্ছবি আপনার গল্পতে আমরা শুনছিলাম, এবং আরো অনেক বাকি আছে ইতিহাস। সেই ইতিহাসগুলো আমরা শুনবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশ, যেখানে আছে আমি আপনাদের ভালোবাসার গুরু, এবং অপর প্রান্তে আছে আমাদের আজকের ভালোবাসার অতিথি মাহবুবের জীবনের ভালোবাসার বাকি মহাকাব্য আমরা শুনবো বিরতির পর। আপনিও কিন্তু মাহবুবের মতো আসতে পারেন। SMS করুন ওজি স্পেস নাম, লোকেশন, মোবাইল নাম্বার, এবং অবশ্যই ভালো থাকলে হ্যাপি, কষ্ট থাকলে স্যাড লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। শুনছেন ঢাকা FM 90.4, পূর্ণতা আছি সাথে। কিছু কমেন্ট পড়ব। অপূর্ব হিমু আছেন সাথে, লিখেছেন আমি রাজশাহী থেকে শুনছি পূর্ণতা আপু, লাইফে কি কুরকুরি মতো ভালোবাসা পাবো আমরা? আমাদের
এটা গত পর্বের ছিল, গত পর্বে টেলিফোনে যে আমরা কথা বলেছিলাম আমাদের পান্না এবং হচ্ছে মাইকেলের সাথে রঞ্জন কুরকুরি। হ্যাঁ, তো জীবনে কি সেই কুরকুরির মতো ভালোবাসা পাবেন কিনা জানতে চেয়েছি। ভালোবাসা তো আসলে বিভিন্ন রূপে আসে, কুরকুরি মুড়মুড়ি বিভিন্ন রূপে আসে, বুঝে নিতে হয় আসলে। নিজের ভালোবাসাকে নিজে একটি রূপ দিন, মানুষের সে তার মতো দিয়েছে, আপনি আপনার মতো একটি রূপ দিন। সেটাই। আমাদেরকে লিখেছেন লোকমান, তারপরে আছেন সাথে রায়হান, মাহমুদ অয়ন আপু কিছুদিন পর এসএসসি এক্সামস। আচ্ছা, আপনাদের জন্য দোয়া থাকলো, এখন মন দিয়ে লেখাপড়া করুন। সাগর বণিকও লিখেছেন গুরু সামনে এসএসসি এক্সাম, আর এখন কি রিলেশন করা উচিত? পাগল নাকি? বেত চিনেন? বেত, হ্যাঁ, আমাদের এখানে ফার্ম গেটে পাওয়া যায়, খুব মোটা মোটা। হ্যাঁ, আমার মনে হয় বাকিটা বুঝে গেছেন। লিখেছেন আমাদেরকে সাকিব হোসেন, গুরু আমার বয়স 19 বছর, আমাকে কি নেওয়া যাবে? আচ্ছা, কোথায়? 19 বছর বয়সে কোথায় নেব? কই নেব? লিও নাবিদ আছেন, গুরু পূর্ণতা আজকে প্রথমবারের মতো ভালোবাসা বাংলাদেশ শুনছি এবং প্রথম কমেন্ট করলাম। রায়হান সরকার আছেন, গুরু আমার জন্য দোয়া করবেন। এম এন বোরহান লিখেছেন শেষ পর্যন্ত সাথে আছি। মোহাম্মদ হৃদয় আছেন রংপুরের নূরপুর থেকে, তাকে অনেক ভালোবাসি, পুরো বাংলাদেশকে জানাতে চাই। মাহবুব হোসেন মাহিম আছেন সাথে, লিখেছেন আপু অল্প বয়সী মেয়েরা মন থেকে ভালোবাসে, তাই আর বেশি বয়সে কোত্থেকে ভালোবাসে? শাহরিয়ার ইসলাম নিবিড় আছেন, হাই আপু কিশোরগঞ্জ থেকে শুনছি, ভালো লাগছে। এস এম নয়ন খান লিখেছেন পড়ে দিলাম। আলুর রহমান আছেন সাথে, লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক সরকার, সাথে আছেন আরিফুল ইসলাম আকাশ, আরও অনেক অনেক বন্ধুদেরকে দেখতে পাচ্ছি অনেক অনেক কমেন্ট নিয়ে আছেন। লিখেছেন মোহাম্মদ আল হাসান আকাশ, সেটা বলছেন যে আজকের আয়োজন খুব ভালো লাগছে। তারপরে লিখেছেন আমাদেরকে সাকিব হোসেন সাগর, ভালো লাগে না কেন গুরু? আচ্ছা, কেন ভালো লাগে না এটাও গুরু বলবে? মানে আপনাকে পেয়েছে, বুঝছেন। তারপরে মোহাম্মদ ফারুক আহমেদ আছেন সাথে, লিখেছেন আমাদেরকে মানব রয়, লিখেছেন নাইস এপিসোড, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের সাথে এখন পর্যন্ত আছেন এবং ঠিক রাত 2টো পর্যন্ত আমাদের সাথে। ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশে আপনারা থাকবেন এবং বলছি যদি আপনাদের খুব বেশি সমস্যা না হয়, যদি মনটা চায় তাহলে শেয়ার করতে পারেন, কারণ যে অতিথি আজকে এসছেন মাহবুব মাত্র 20-21 বছর বয়সে। এই যে বললাম না যে একটু আগে একজন বন্ধু লিখেছে, আমাদের এক ছোট ভাই বলা যায়, সে লিখেছে যে গুরু আমি কি কত স্কুলে পড়ে নাকি এসএসসি পরীক্ষার্থী, তো আমি কি প্রেম করতে পারি? এই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, 10-15 দিন আছে। তো 1 মাস পরে যেই ছেলেটি আসলে প্রিপারেশন নেবে পরীক্ষা, সে বলছে যে ভালোবাসা প্রিপারেশন নেব কিনা। তো আসলে তাদের জন্য জানা খুব দরকার যে এই ধরনের বয়সে আসলে প্রেমে পড়লে 18 বছর 20 বছর 19 বছর বয়সে যে সকল ছেলেমেয়েরা আসলে প্রেম করে, তাদের জীবনে আসলে পরিণতিটা কি হতে পারে। এই যে কিছুটা কিন্তু মাহবুবের কাছ থেকে আমরা শুনছি যে দেখো ভালোবাসার কারণে বাবার সাথে যুদ্ধ, মায়ের সাথে যুদ্ধ, বাসা থেকে ছন্ন ছাড়া হয়ে যায়। যে মানুষটি কখনো একা রুমে থাকেনি, মানে একা রুমে থেকেছে, সেই মানুষটি একটু অপরিচিত মানুষের বাসাতে থাকা, গার্মেন্টসে কাজ করা, তার তো এখন গার্মেন্টসে কাজ করার প্রয়োজন ছিল না, কিন্তু সবকিছু কিন্তু এই যে অপ্রাপ্ত বয়সে একটা বড় সিদ্ধান্ত নেওয়া, প্রত্যেকটা বিষয়ের একটি মুহূর্ত থাকে, সময় থাকে। আমি বারবার বলি যেই বয়সটা যেই বয়সে মানায় সেই জিনিসটা সেই বয়সেই করা উচিত। তোমরা যারা মাধ্যমিক কিংবা যাদের বয়স 17, 18, 19, 20 একদম ফুটন্ত বয়স যাদের, এই বয়সে যে সকল ছেলে মেয়ে প্রেম নামক এই মহাযাত্রার সঙ্গী হতে যায়, তাদের জীবনটা আসলে কি হতে পারে, কতটা কঠিনের থেকে কঠিন হতে পারে, আমার মনে হয় তার উদাহরণগুলো তোমরা আগেও পেয়েছো, ভবিষ্যতে আরও পাচ্ছ এবং আরও পাবে, এবং আজকেও তোমরা তার কিছুটা উদাহরণ পাচ্ছ ইতিমধ্যে যে কি হতে পারে। এ কারণে বলেছিলাম যে বেতের কথা, ওটা জাস্ট আমি এমনি মজা করে বলেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে দেখো প্রহার করে কিংবা আঘাত করে তো কখনো পরিবর্তন করা যায় না কোনো কিছু। গায়ে হাত দেওয়াটা আমি একদম পছন্দ করি না। অনেক বাবা মাই বা সন্তানের গায়ে হাত দেয়, যেটা হচ্ছে কিন্তু মাহবুবের সাথে হয়েছে। ওর বাবা যদি গায়ে হাত না তুলতো তাহলে হয়তো রাগ করে দাদা বাড়িতে যেত না, আর না গেলে হয়তো এই বিষয়টা হতো না। গায়ে হাত তুলে আসলে লাভ নেই। বিষয়টা হচ্ছে এমনভাবে সন্তানকে বড় করতে হবে, এমনভাবে শাসন করতে হবে যেটা বাবা মায়ের চোখ দেখলেই বোঝে যে আমার মা কি বলতে চাইছে, আমার বাবা কি বলতে চাইছে। আর সন্তানরা না এই বয়সে এটা করবেই। আমি যতই বলি না কেন, এরকম হাজারো এপিসোড করলেও এই বিষয়টি পুরোপুরি পরিবর্তন হবে না, কারণ ওই বয়সটাই হচ্ছে ওরকম যে তারা এই বয়সে রঙিন রঙিন স্বপ্ন দেখে। কিন্তু আমরা যারা অভিভাবক, তারা এতটা কড়া না হয়ে বাবা মার সাথে বন্ধুত্ব এই বিষয়গুলোকে সুন্দরভাবে আমাদের বোঝাতে হবে। কারণ সন্তানও যদি ভুল করে, বাবা মাও ভুল করে, তারা আলটিমেটলি ফলাফলটা কিন্তু পুরোটাই ভুলেই যাবে। সন্তান ভুল করছে, বাবা মাকে কিন্তু এই জায়গাটা খুব শক্তিশালী হয়ে ভূমিকা পালন করতে হবে, খুব বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা বিষয়কে পরিদর্শন করতে হবে এবং মোকাবেলা করতে হবে, যিনি সন্তান ভুল কোনো পথে না চলে যায় পুরোপুরিভাবে। আমরা কথা বলছিলাম মাহবুবের সাথে। মাহবুব,
জি গুরু। আর বন্ধুরা বলছি শেয়ার করুন এবং কমেন্টস করতে থাকুন, পূর্ণতা সময় করে করে এসএমএস গুলো কমেন্টস গুলো পড়ে দেবেন। তো গুরু কুরবানির চলে আসলো, আমি বাড়িতে গেলাম, বললাম তো যে কুরবানির টাকাটা আমি দিলাম, আমার আম্মুর কাছে দিলাম টাকাটা। তো আমার আব্বার একটা নিয়ম, কুরবানি দিলে আমার দাদা দাদুকে আমি গোস্ত না খাইয়ে উনি খাবেন না। আচ্ছা, প্রতি বছরই ওইটা আমি ছোট থেকেই দেখতেছি। গুড। তো ঈদের দিন গরু বানায় শেষ করার পর তো বললো যে তুই যা ওইখানে গিয়া তোর দাদা বাড়িতে গোস্ত দিয়ে। তো আমি গেলাম, যাওয়ার পরে দাদা বাড়িতে গোস্ত দিয়ে আমি ওদের বাড়ি চলে গেলাম। ওদের বাড়ি গিয়ে প্রায় রাত 9টা-10টার মতো থাকলাম। পরে দাদা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লাম, আবার সকালে ওইটা চলে গেল। তো সকাল থেকেই বাড়ি থেকে ফোন দিতে এসে, কই তুই বাড়িতে আয়, বাড়িতে আয়, কুরবানি দিলি খাইলি না, না খাইয়া চলে গেলি, বাড়িতে আয়, বাড়িতে আয়। তো আমার তো আর বাড়িতে যাইতে মন চাইতেছে না। তো আমি এখানে তো এই করতে করতে প্রায় 12টা বাজে গেল। তো এক পর্যায়ে আমি রেডি হইলাম, আমি বাড়িতে যাব, ও যাবে ওর বোনের বাড়িতে। আচ্ছা। তো দুইজনে একসাথেই বের হলাম। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যায় দেখি মা নাই। তো আচ্ছা মা নাই, আমার বোনকে জিজ্ঞেস করলাম মা কই? ও মা তো গেছে ডাক্তারের কাছে গেছে ওষুধ আনতে। ডাক্তারের কাছে মা ওষুধ আনতে গেছে, চায় দেখি অন্য করে আব্বা ঘুমায় আছে। আচ্ছা, তো আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ফোন আসছে, ওর বোন আমার ফোন দিছে। ফোন দিয়ে তো উল্টাপাল্টা কথা বলতে, তুই কই? আমি কই মানে আমি তো বাড়ি। তুই বাড়ি, তোর মা আমাদের বাড়িতে গিয়া বকাঝকা করতেছে যে ওর কথা বললো যে তোর সাথে নাকি ওর সম্পর্ক আছে। আমি বললাম কে বলছে? তোর মা আমাদের বাড়িতে। আমি তো অনেকটা অন্যরকম গেলাম। হ্যাঁ, এখন কি করা যায়? তো দাদা বাড়িতে ফোন দিলাম, কেউ ফোন ধরতেছে না। হঠাৎ আমার চাচি সম্ভবত ফোন ধরছে। জিজ্ঞাসা করলাম যে মা কি আপনাদের বাড়িতে গেছে? তো বলতে হ্যাঁ তোমার আম্মা তো আসছে, যে ওদের বাড়িতে যায় তো অনেকটা ঝগড়া করছে। আর কে? তো বলতেছে যে তোমার এক চাচি আসছে। তো বুঝতে পারলাম যে চাচি আর কে। ফোন দিলাম, ফোন দিয়ে বললাম কাকি আপনি কই? আমি তোমার আম্মুর সাথে তো তোমার দাদার বাড়িতে আসছি। দাদার বাড়িতে আসছেন কি জন্য? কই যে তুমি যে মেয়েটার সাথে কথা বলতা, ওই মেয়েটার বাড়িতে আসছি, যে তুমি যখন এরকম করো তো একটা কিছু করা যায় কিনা, আসছি আমরা যে আংটি পরে। আমাকে বললো এই কথা। তো আংটি পরে রাখতে আসলেন, ওদের বাড়ি থেকে তো আমার ফোন দিয়া বললো যে আপনারা নাকি বকাঝকা করতেছেন। না এরকম কিছু না। আচ্ছা, তো এখন কই? আমরা আসতেছি। আচ্ছা, তো আমি ওরে ফোন, ও আমার ফোন দিছে যে তুমি এটা কি করলা, তোমার আম্মু তো এসে অনেক কিছু করলো, বকাঝকা করলো। আচ্ছা, এখন আমি কার কথা বিশ্বাস করলাম কোনো কিছুই বুঝতেছি না। পরে কাকি আর মা বাড়িতে আসার পর জিজ্ঞাসা করলাম, আমরা তো গেছিলাম ওরে আংটি পরাইতে, এখন ওর আব্বা মা তো আম করে উল্টা বকাঝকা করছে। ওইটা শুনি না তো আমার মেজাজ আরো খারাপ হয়েছে। আমার মা যাওয়ার পরে ওরা যাই হোক তো বকাঝকা করতে পারে না। তো আমি এক পর্যায়ে ওর সাথে অনেক রাগারাগি করি। আচ্ছা, রাগারাগি করি, আপনি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য পাচ্ছেন। আচ্ছা, তো রাগারাগি করে ওর সাথে কথা কওয়া বন্ধ। প্রায় 2 দিন চলে গেল, তো কোনো কথা হয় না। তো আমাদের বাড়ির কাছে একটা মাঠ আছে, ওই দুপুরে 2 দিন পরে দুপুরে ওইখানে গিয়া বৈশা রয়েছি, একলা বৈশা রয়েছি। আর গুরু অন্য বাজে অভ্যাস থাকলে না বলাটা ভালো। আচ্ছা, করতেছি তো আমার এক ফ্রেন্ড আলামিন সে গেছে, কি হয়েছে মাবু তুই এইভাবে বৈশা রয়েছে? তো আমি দোস্ত দেখ আমার তো কোনো কিছু ভালো লাগছে না, এই ওর সাথে বললাম এই ঘটনা। তো ওর সাথে তোর কন্ট্যাক্ট হয়? আমি বললাম যে না, ওর সাথে তো কোনো কন্ট্যাক্ট হয় না, ও আমার ফোন রিসিভ করে না। আচ্ছাতে দিয়ে আমি ফোন দিয়ে দেখি। তো ও ফোন দিল, ও ফোন দেওয়ার পরে সে রিসিভ করলো। রিসিভ করার পরে সে বললো যে আমি মাহাবুরের খালাতো ভাই এবং আমরা একসাথে ক্লাসে পড়ি, এক ক্লাসে পড়ি। তো সে বললো যে দেখেন যাই হয়েছে, সে তো খাওয়া দাওয়া করে না, দেখেন গোসল টোসল করতেছে না, আপনি ওর সাথে কথা বলে। তো ও আমার সাথে কথা বলবে না, কিছুতেই বলবে না। প্রায় 2 ঘন্টার মতো সে কথা বলছে, বইলা বুঝাইছে, তারপর সে আমার সাথে কথা বলতে রাজি হয়েছে। তো কথা বললাম, কথা বইলা চলে গেলাম। তো
তো বাড়িতে জানে যে ওর সাথে আমার কথা হয় না, ওর বাড়িতে তো জানে যে আমাদের মধ্যে আর সম্পর্ক নেই, হ্যাঁ সম্পর্ক নেই বা কোনো কথা, ওদের বাড়িতে তো জানিই না যে আমাদের ছিল। রিলেশন ছিল, ওইটা জানিই না। তো আচ্ছা শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু দাদা মারা গেছে, দাদা মারা, আচ্ছা ওই বিষয়টাও শেষ হয়ে গেল, দাদা মারা যাওয়ার বিষয়টা শেষ, কিছুদিন গেল, হ্যাঁ ভালো চলতেছে। হঠাৎ কইরা আমার যে চাচি উনি করছে কি, ওর নাম্বারটা কিভাবে আমার মোবাইল থেকে নিচ্ছে, তো ওদের এখানে খায়, থাকি তো অন্য রুমে, ওদের এখানে খায়। চাচি মানে হচ্ছে বাবার বন্ধু? হ্যাঁ, উনি নিয়ে ওই নাম্বারটা দিছে দুইজন দোকানদারের কাছে দিছে। একজন তরকারি বিক্রি করে, আমি যেখানে চাকরি করি এখানে, তো আরেকজন হোটেলের মালিক। আচ্ছা। তো ওরা ফোন দিয়া অনেক ডিস্টার্ব করে, পরে এক পর্যায়ে সে আমার নাম্বারটা দিল যে দেখো আমার তো অনেক ডিস্টার্ব করে। তো আমি ফোন দিলাম, ফোন দিয়া বকাঝকা করলাম। পরে এক পর্যায়ে লোকটা বললো, লোকটার নাম শাহ আলম, লোকটা অনেক ভালো। পরে বললাম, বকাঝকা করার পরে বললো, দেখেন ভাই আমার তো নাম্বারটা একজন দিছে, তো আমি তো ভাই এরকম না, আমার 2টা বাচ্চা আছে। আচ্ছা। তো আমি বললাম কে দিছে? ভাই আমাকে একটা মহিলা দিছে। তো আমি বললাম যে ভাই আপনি কোথায় থাকেন? ও বলতেছে আমি বালুকা থাকি। আমি বললাম যে ভাই আমিও তো মাওনা থাকি, তো আপনি বলেন ভাই বালুকা কোন জায়গায়, আমি আপনার সাথে মিট করব। তো ও বলে না। পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি মাওনা কোন জায়গায় থাকেন? তো আমি বললাম যে আমি তো এমন জায়গায় থাকি। তো বলতেছে ভাই আমিও তো এখানে, দেখেন যে এখানে একটা তরকারি দোকান, এরকম বর্ণনা দিল। তো আমি গেলাম, গিয়া ওনার সাথে দেখা কইরা চাটা খায়া বললাম যে ভাই এই কে দিছে নাম্বারটা? উনি আর বলেই না যে নাম্বারটাকে দিছে, বলতেছে একজন মহিলা দিছে। পরে আমি তথ্য নিয়ে দেখলাম যে চাচি দিছে। আচ্ছা, হ্যাঁ উনি দিছে। তো ওনারে আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করি না। পরে আরেকটা নাম্বার থেকে ফোন যা, ওইটাও জানতে পারি যে তথ্য নেই যে হ্যাঁ সেই দিছে, হোটেলের মালিক। তো এক পর্যায়ে আমার চাচা চাচির সাথে আমার একটা হয়ে যায়, তারা আমার কাছে টাকা চায়, হাওলাত আমি দেই নাই। না দেওয়ার পরে আমি বাড়িতে গেছিলাম বেতন পাওয়ার পরে, আসার পরে বললো যে মাহবুব তুমি তো আমাদের এখানে খাওয়া, এখন আমাদের কিছু সমস্যা হইতেছে, দেখো আমরা তো সব সময় টাইম মতো রান্না করতে পারি না, তোমার জন্য করতে হয় বা অন্য কাজ থাকলেও, তো তুমি যদি কোনো হোটেল খুঁজে নিতা তাহলে ভালো হতো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আর কালকে থেকে খাবো না। পরে যা টাকা পাইতো হিসাব করে দিয়া আমি ওই যে লোকটা পরে ফোন দিত ওনার হোটেলে গেলাম। বাদল ভাই উনিও খুব ভালো মানুষ, ওনার এখানে খাই। থাকেন কোথায়? থাকি আমার চাচার বাসার কাছে, আরেকটা বাসাতে আমরা দুইজন। আচ্ছা, ওখানে থাকেন আর হোটেলে খাচ্ছেন? হ্যাঁ হোটেলে খাচ্ছি। তো এইভাবে চলতে থাকে প্রায় অনেক দিন। এর ভিতরে আবার আমার চাচি সম্ভবত ইনফরমেশন দিচ্ছে যে মাহবুব তো আবার কথা বলে, সারাক্ষণ কথা বলে। এখন তো আমাদের এখানে খানা খায়, ওইখানে হোটেলে খায়, সারাক্ষণ কথা বলে। আচ্ছা সারাক্ষণ কথা বলে, বাড়িতে দিছে পরে। তো আব্বা আবার বিচার নিয়ে গেছে ওদের বাড়িতে। ওদের বাড়িতে বিচার নিয়ে যাওয়ার পরে সম্ভবত ওরে অনেক মারছে। ও আবার আমার সাথে কথা বলে না। তো গুরু কি বলবো, প্রায় তখন আমি, এখন তো আমার মাশাআল্লাহ স্বাস্থ্যটা অনেক ভালো দেখতেছে, তখন গুরু আমি একদম কাঠির মতো শুকিয়ে গেছিলাম। আমি একটানা 4-5 দিন কোনো কিছুই খাই না, শুধু পানি খাইছি। এই যে গার্মেন্টসে কাজ করছি, শুধু পানি খাইছি, কোনো কিছু পানি খেয়ে 5 দিন? হ্যাঁ, মানে কি জেদ করে নাকি? না আমি খাইতে পারি না গুরু, আমার কোনো কিছু ভালো, ওর সাথেও কথা হয় না গুরু, মানে আমি যে বাঁচবো ওইটা কেউ করছে না, শুধু এইভাবে থাকছি। তো দিন রাত শুধু ওর কথাই চিন্তা করি। তো ফোনও ধরে না, ওদের বাড়িতে তো আমার যাওয়ার কিছুতেই সম্ভব না। আচ্ছা এইভাবে 4-5 দিন যাওয়ার পরে একদিন ওর সাথে ফোনে কথা হইলো। আমি বললাম দেখো আমি তো কিছু জানি না, তো জানতে পারি ওরে মারছে, আব্বা বিচার দিছে গিয়া এরকম। পরে ওর নাকি বুঝায় বলছে দেখ যে তোর বাবা ওইটা মাইনা নিব না, আমার পক্ষে মাইনা নেওয়া সম্ভব না, তোর বাবা যদি জানতে পারে তাইলে তো তোরে মাইরা ফালাইবো বা আর অনেক কিছু হইব, তো বাদ দিয়ে দে। তো ওরে বুঝায় বলছে আচ্ছা, ও বলছে আচ্ছা ঠিক আছে সাথে কথা বলবো না, এই কারণে ও আমার সাথে কথা বলে না। তো ওর বাড়ি থেকে ওরেও মারছে। তো গুরু এইভাবে কিছুদিন যাওয়ার পরে আবার ফোন দেওয়ার পর কথা হয়। তো এক পর্যায়ে আমার নানা আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে। আপনার সাথে তো ওই সময় বলেছিলাম যে নৌবাহিনী একটা চাকরির ব্যবস্থা করে, তো এখানে 6 লাখ টাকা ঘুষ দিলে চাকরি হবে। তো বাড়ি থেকে বলতেছে তুই চলে আ। তো এক পর্যায়ে আমার ম্যানেজারের সাথে ঝগড়া হয়। এক সময় ম্যানেজারটা আমার অনেক আদর করতো, কিন্তু এক পর্যায়ে ঝগড়া হয়, কারণ
সবাই জানতে পারে যে আমার সুপারভাইজার বানানো হতে পারে, কারণ ম্যানেজারের সাথে আমার অনেকটা মিল। তো ঝগড়া হওয়ার পরে উনি আমার দেখতে পারেন, কারণ যে রানিং সুপারভাইজার ও আরে পিন দেয় যে মাহবুব কাজ করে না, এই সেই আপনার এইরকম করে। পরে ঝগড়া হইলে আমি বলি যে আমি চাকরি করব না। পরে ম্যানেজার বলে যে না চাকরি কর, সমস্যা নেই। আস্তে থাকতে থাকি পরে আমি ছুটি চাই যে স্যার আমার তো বাড়িতে যেতে হবে নৌবাহিনীর মাঠে যাওয়ার জন্য, কাগজপত্রগুলো গোছানোর জন্য। পরে দেয় না দিলে আমি না বইলেই চলে যাই। বাড়িতে যাওয়ার পরে গিয়া কাগজপত্রগুলো গুছাইয়া জমা দিই, যে দালাল চাকরি দেবো ওর কাছে জমা দিই। আবার ওইখানে ব্যাক করার পরে গেছি, পরে অত অন্যরকম করতেছে যে আমার করবো না এসে। তো আমি বললাম যে না করলেই নাই, আমি আপনার আমি চাকরি করবো না, আমার দরকার নাই, আমার টাইম মতো ছুটি দিবেন তাইলে চাকরি করবো, আর না হয় করবো না। পরে হ্যাঁ বলতেছে যে তোর টাইম মতো আমি দিতে পারবো না। তো আচ্ছা করতেছি। পরে যখন মার্চ চলে আসছে, তো এখন ছুটি চাইছি, আবার দিব না। তো ছুটি না দিলে তো কিছু করার নাই। আমি করছি কি, অফিস থেকে বের হইয়া আমার সবকিছু নিয়ে যারা টাকা পাইতো হোটেলে বাসা ভাড়া সবকিছু হ্যাঁ সব শুট করে, শুধু আমার কাপড় লতা গুলো নিয়ে, আর যে আমি যে বাসায় থাকতাম যত জিনিস আসতে মনে করেন সবকিছু আমার কিনা ছিল, ওইগুলো রাইখে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাই আর আসি নাই একবারে। তো ওইখানে মাঠে যাই, যাওয়ার পরে প্রথমে মেডিকেল হয়, অ্যালাউ হই, রিটেনে অ্যালাউ হই। পরবর্তীতে রিটেনে অ্যালাউ হওয়ার পরে বুঝতে পারি যে আমার আর টিকা সম্ভব না, কারণ টাকা না দিলে থাকা যাবে না, বোঝা যাইতেছে। আচ্ছা। তো ওইখানে দালালে ফোন দিলাম যে কিছু করে। তো ওর কথা হয়েছে দেখতে তো বডি ফিটনেস ভালো, তারপর রেজাল্টও ভালো, আর সে এলাও হওয়ার মতো, যদি হয়ে যায় টাকাটা ও একলা খাইতে পারবে। আচ্ছা। ও ওই রকম ভাবে। তো এক পর্যায়ে রিটার্নের পরে আমাকে বাইর করে দেয়। তো আমি বাড়ি চলে আসি। পরে আস্তে আস্তে ওর সাথে আবার কথা চলতেছে, তো এইভাবে বাড়িতে থাকতেছি। তো এইভাবে গিয়া 17 আসলো, 16 গিয়া 17 আসলো, 17 পুরাটাই বাড়িতে থাকলাম। 18 সালে আবার চলে আসলাম বনানী। 17 যখন বাড়িতে থাকলেন তখন কি তার সাথে কথা হচ্ছে? হ্যাঁ, তার সাথে কথা হচ্ছে লুকিয়ে বাড়িতে কিছুই জানে না। আচ্ছা আচ্ছা। এইভাবে আবার 18 আসলো, এর ভিতরে আবার বাড়িতে জানছে কথা বলে, আবার আব্বু ওদের বাড়ি থেকে বিচার দিছে, আবার কিছুদিন কথা হয় না। এইভাবে আবার গুরু। আপনার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফলের রেজাল্টটা গুরু পাস করেছিলেন? না, আমার ফিজিক্সে খারাপ এসেছিল, যে কারণে পরীক্ষা দেওয়া হয়নি পরবর্তীতে। না, পরে দেইনি। কিন্তু ওর গুরু অত ভালো স্টুডেন্ট, আমার খারাপ হয়েছে ওইটা আমি কোনো কিছু মনে করি না। আমার ওর রেজাল্ট 4.81। গুরু আমার সবচেয়ে খারাপ লাগছিল ও যখন A+ পায় না, ও ফোন দিয়ে বলতেছে যে আমি তো A+ পাই নাই। ওইটা শুনে মানে আমি ফেল করছি, আমার রেজাল্ট দেখে আমার কোনো রকম মনে হয় না। তো ওরটা শুনে না আমার খুব খারাপ লাগছে, আমি অনেক কান্না করছি ওর রেজাল্টের জন্য, যে সে A+ পায় না। পরে সে ঢাকা ফার্ম গেটে ইউনিভার্সিটির কোচিংয়ে ভর্তি হয়েছে, কোচিংগুলো আমাদের গ্রাজুয়েশন এইভাবে চলছে। পরে মনে করেন 2018-তে আবার জানে বাড়িতে, আবার কথা বলতেছি। তো আবার আব্বু ওদের বাড়িতে বিচার দেয়, আবার কিছুদিন কথা চলে না। তো এইভাবে যাইতে আবার কিছুদিন যাওয়ার পরে আবার স্টার্ট হয় ওর সাথে কথা বলার, রিলেশন চলতে থাকে। তো ওদের বাড়িতে তো আর এখন এর ভিতরে সে তো অনার্সে ভর্তি হয়ে গেছে কিশোরগঞ্জ মহিলা কলেজে। তো ওর সাথে মিট করে আমি ওইখানে গিয়া কিশোরগঞ্জে, হ্যাঁ কিশোরগঞ্জে, তখন আর বাড়িতে আর কেউ জানে না যে আমার সাথে ওর আছে কিনা। তখন তো আগে বুখার মতো সবার কাছে বলতাম যে, এখন তো চালাক হয়ে গেছে, এখন আর কারো কাছে বলি না, এই কারণে বাড়িতেও কোনো কিছু জানে না, ফ্রেন্ডের কাছেও তেমন কোনো কিছু বলি না। কারণ কোনো কিছু বললে কে বলে আল্লাহ জানে কিভাবে বাড়িতে জানতে পারে যে আমি ওর সাথে, সবার কাছে বলাই বন্ধ। হ্যাঁ, এই কারণে কারো কাছে আর বলি না। তো এইভাবে যাইতেছে 2018 সালে প্রায় শেষের দিকে সম্ভবত, পরে আমি চলে আসি বনানীতে, একটা এজেন্সিতে চাকরি নেই। ওইখানে কিছুদিন চাকরি করার পরে দেখি ভালো লাগে না। পরে আব্বুকে বললাম যে না, এখানে থাকা যাবে না, আমি বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাই, আবার বাড়িতে ঘোরাঘুরি করি আর কি, খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন। তখন বাড়িতে আর কোনো কিছু জানি না। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে ছোট্ট একটি বিরতি নেব, খাওয়া দাওয়া ঘোরা চলছে। 2016-তে সম্পর্ক,
সম্পর্ক গড়াতে গড়াতে 2018 জি এবং মেয়ে ইতিমধ্যে ভালোবাসার মানুষ যে অপর প্রান্তে যিনি আছেন ইতিমধ্যে তিনি মানে অনার্স লেখাপড়া শুরু করে দিয়েছেন কলেজে, কিন্তু আপনার লেখাপড়া বন্ধ। জি এখান থেকে আমরা একটা বিরতি নেব, বিরতির পর শুনবো মাহবুবের জীবনে ভালোবাসার কারণে আর কি কি স্যাক্রিফাইস করতে হয়, আর কি কি ছেড়ে দিতে হয়, কাকে কাকে ছাড়তে হয়, তাই শুনবো আজ ভালোবাসার মহাকাব্যে। ফিরে আসছে ছোট্ট একটি বিরতির পর। শুনছেন মাহবুবের ভালোবাসার গল্প আর facebook.com/iloveDhakaFM। এখানে যে পোস্ট দেয়া আছে সেই পোস্টে আপনি চাইলে, যদি আপনার মন চায়, তাহলে আপনি মতামত জানাতে পারেন পূর্ণতা সময় করে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো পড়ে শোনাবে এবং চাইলে শেয়ার করতে পারেন যদি মন চায়। শুনছেন ঢাকা FM 90.4। শুরুতেই কিছু কমেন্ট পড়ে নিব। জসিম আহমেদ আছেন সাথে, জীবনে যার কষ্ট মুছে দেবার জন্য আপনি দুহাত বাড়িয়ে দিবেন, একসময় সেই আপনাকে বুক ভরা কষ্ট দেবে। মোহাম্মদ আল শাহরিয়ার হোসেন লিখেছেন, গুরু আমি রাজশাহী থেকে শুনছি, আই লাভ ইউর স্মাইল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো নিমেষ রয় লিখেছেন, পূর্ণতাপু কমেন্টটা পড়েন। পড়ে দিলাম। জসিম আহমেদ আছেন, আসসালামু আলাইকুম শ্রদ্ধা পূর্ণতাপু, আমার প্রাণপ্রিয় গুরু, শুধু আপনাদের মায়াবী কণ্ঠ শোনার জন্য রাত জাগা পাখির মতো অপেক্ষায় থাকি প্রতি বৃহস্পতিবার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। শেখ শিহাদ আছেন, আপু চিটাগাং থেকে শুনছি। আরফিন ইয়াসিন লিখেছেন, সামনে এসএসসি পরীক্ষা, দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। পাপ্পু সেন লিখেছেন, গুরু আপনার কথাটা অনেক সুন্দর ছিল, টিটিপি টেনে টুনে পাস। আই লাভ ইউ গুরু। আই লাভ ইউ টু। লিখেছেন মোহাম্মদ ফরিদুল্লাহ ইসলাম, তারপরে সাথে আছেন আলো রহমান। ইমরান সর্দার লিখেছেন, তার মনে একটু জায়গা চেয়েছে আর সে একাকিত্বের শহর রেখে চলে গেল। বাহ। লিখেছেন, একাকিত্বের শহরে আপনি আবার জনসংখ্যা বাড়াতে পারেন, কিন্তু যদি চান আরেকজন ভালোবাসার মানুষকে খুঁজে নিন তাহলেই হবে। সেটাই, শহর কখনো একা থাকে না, শহর তো মানুষ নিয়েই মানুষ হয়, নাহলে নিয়েই সেটা হয়। শহর হয় না, বিরান ভূমি হবে। শাওয়ার চৌধুরী লিখেছেন, কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসতো তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরো উপভোগ্য হতো। ভালোবাসে, তা না হলে কিন্তু ওই যে বললাম না, গত সপ্তাহে পান্না এবং মাইকেলের ভালোবাসার গল্প শুনেছি, এর আগে আমরা মিলনের ভালোবাসার গল্প শুনেছি, অসংখ্য ভালোবাসার গল্প আমরা শুনেছি। বিশেষ করে 2018 শেষের দিকে শুধু সফল ভালোবাসার অনেক সুন্দর 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 গল্প শুনেছি। দেখুন, প্রত্যেকটা বিষয়ের না দুটো চরিত্র থাকে, ভালো এবং মন্দ। এবং আপনি দেখুন আমাদের দৈনন্দিন জীবনে একটি উদাহরণ দিলে হয়তো বোঝা যাবেন, দিন শেষ হয় রাত আসে, ঝড় শেষ হয় শান্ত পরিবেশ আসে। প্রত্যেকটি বিষয়েরই ভালো মন্দ এপিট ওপিট আছে। আপনি ভালোবাসবেন শুধু সুখেই থাকবেন তা তো হয় না, ভালোবাসবেন কষ্টও পেতে হবে। এই বিষয়গুলোকে না খুব ভালোভাবে বুঝতে হবে এবং এটা খুব সাধারণ বিষয়। বেঁচে থাকতে গেলে আপনাকে যেমন দুঃখ পেতে হবে, বেঁচে সুখও সহ্য করতে হবে, দুঃখও সহ্য করতে হবে। এই সহ্য করার ক্ষমতা এবং মেনে নেওয়ার ক্ষমতাটা খুব দরকার। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, মাহবুবের সাথে আমার ভালোবাসা ছাড়া সব মিল আছে। আচ্ছা, ভালোবাসা ছাড়া বাকি সব মিল আছে। আচ্ছা। মাহনাজ সাবিন ইমা আছেন সাথে, লিখেছেন আমাদেরকে জেকে হাসান জাহিদ, কতই যে ভালোবাসলাম কিন্তু আজও ভালোবাসার কোনো আগাগোড়া পেলাম না খুঁজে। কত ভালোবাসলে তো মুশকিল, মানে একজনকে কত ভালোবেসেছেন নাকি কত কত মানুষকে কত কত ভালোবেসেছেন সেটা আসলে বুঝতে হবে। আমার কথা হচ্ছে, ভালোবাসা না এভাবে খুঁজে কখনো হয় না, এটা হয়ে যায়। এটা সৃষ্টিকর্তার একটা বিশেষ কৃপা, বিশেষ উপহার আমাদের জন্য। এটা আসলে মানে কখন যে হবে এটা আপনি নিজেও জানেন না, কিন্তু তার জন্য অধীর আগ্রহে চাতকের মতো বসে থেকে লাভ নেই। আবার হচ্ছে শুধু ভালোবাসা চায় খুঁজে লাভ নেই। আপনি আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ করে যান, সময় মতো ভালোবাসা আপনাকে স্পর্শ করবে। সামি হোসেন লিখেছেন, গুরু পূর্ণতাপু কেমন আছেন আপনারা? অনুষ্ঠান শোনার মতো মন মানসিকতা নেই, তারপরেও শুনছি, আপনাদের ভালোবাসি তাই। আমার বাবা খুব অসুস্থ, দোয়া করবেন সবাই। অবশ্যই দোয়া করছি, জানি চাচা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আর আরিফ লিখেছেন, আজকের এপিসোডটা অস্থির। তো অনেক বন্ধুরা একই, প্রচুর বন্ধু বান্ধব আছে আশা করি। facebook.com/iloveDhakaFM, এখানে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দেওয়া আছে সেখানে আমার আইডিটি ট্যাগ করা আছে, রাজগুরু আইডিটি ট্যাগ করা আছে, যে আইডিতে আপনারা অনেকে আপনাদের ভালোবাসার কথা জানিয়েছেন, আপনাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, আপনারা জানেন। তারপরে বলছি, ভালোবাসা বাংলাদেশে আসতে চাইলে আপনাকে ওজি স্পেস অবশ্যই হ্যাপি অথবা স্যাড, যে যেরকম আছেন ভালোবেসে, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। দেন আপনাদের মোবাইল নাম্বারগুলোতে গুরু তার মোবাইল নাম্বার দিয়ে কল দেবে এবং স্টুডিওতে আমন্ত্রণ জানাবে। এবং একইভাবে ভালোবাসা বাংলাদেশে যে পোস্টে রাজগুরুর যে মানে অফিসিয়াল, আমার অফিসিয়াল যে আইডিটি আছে সেটি ট্যাগ করা আছে, চাইলে সেখানেও কিন্তু আপনি আপনার ভালোবাসার গল্পটি সংক্ষেপে লিখতে পারেন আপনার মোবাইল নাম্বার সহ। দেন আমি আপনার সাথে যোগাযোগ করব। আসলে বিভিন্ন পন্থা আছে যেটি আপনি গ্রহণ করেন। আমরা আবারও যাচ্ছি আমাদের আজকের ভালোবাসার অতিথি মাহবুবের কাছে। মাহবুব, তারপর কি হলো? জি গুরু, তো এইভাবে বাড়িতে
থাকি আর কি করব। লেখাপড়া কেন চালালেন না? এমনিতেই গুরু ভালো লাগছে না, বাদ দিয়ে দিলাম। বাসা থেকে কেউ কিছু বলেনি? বলছে আব্বু আম্মু অনেক বলছে, বললেও আমি নিজের কাছে খারাপ লাগেনি যে যাকে ভালোবাসছেন সে অনার্স পড়ছে কিন্তু আপনি? তখন আমি কোনো কিছু মনে করি নাই। আচ্ছা, এখন অনেকটা অন্যরকম। ওই যে সময় গেলে বুদ্ধি বাড়ে, এটাই হচ্ছে বিষয়। এখন তো আর কিছু করার নেই। কোথায় 2016 আর কোথায় এখন 2019, তো এখন তো আর কোনো কিছু করার নেই। সে উত্তরটা পরে দিচ্ছি আপনাকে। আচ্ছা, শুরু করুন। জি গুরু, তারপর এভাবে থাকতে থাকি তো এক পর্যায়ে আমি চিন্তা করি যে ওর সাথে তো রিলেশন রাখলে পরবর্তীতে আরো ঝামেলা হতে পারে, তো বাদ দিয়ে দিই। তো এইরকম চিন্তা করে ওর সাথে ঝগড়া হলে আমি বলি যে দেখো তোমার সাথে আমার রিলেশন করা সম্ভব না, তো বাদ দিয়ে দাও, তুমি আমারে ভুলে যাও, আমি তোমাকে ভুলে গেছি। তো অনেক কান্না করে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এই করবো সেই করবো। একদিন এইভাবে ঝগড়া করার পরে ওর বলে যে ওর সাথে করতে হবে, যে করে অনেক কান্না করে এবং ঘুমের ট্যাবলেট খায়। আচ্ছা, তো কি করব এইভাবে। এটা কি 2018-তে শেষের দিকে? তো এইভাবে যায়, কোনো কিছুই করার নাই। আচ্ছা কথা বলি, যা হয় আল্লাহ ভরসা। কথা বলতে থাকি, তো কথা বলতেছি, চলতেছে। এখন আর তখন আর কেউ জানে না, এভাবে চলতেছে। তো 2018 সালের শেষের দিকে আমার ফ্রেন্ড মিজান মাসুমকে নিয়ে যাই ওর সাথে মিট করতে কিশোরগঞ্জ। তো যাই, উদ্দেশ্য হয়েছিল যে কি একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ও বলছে যে ওদেরকে পিঠা খাওয়াবে। আচ্ছা, তো পিঠা খাওয়াবে বলছে। আচ্ছা ঠিক আছে, বললাম ঠিক আছে। তো বলতেছে যে ওদেরকে নিয়ে আসো। তো যাই, ওখানে গেলে সে অনেক পিঠা বানিয়ে দেয়, তো নিয়ে আসি। আসার পরে করি, তো এর মধ্যে মনে করেন যে অনেকবারই ওর সাথে ঝগড়া হয় এটা ওইটা নিয়ে। আমি আবার গুরু ফেসবুক ইউজ করাটা অনেকটাই খারাপ মনে করি। আচ্ছা, কেন? আমার এমনিতেই ভালো লাগে না, আর বিশেষ করে ও ইউজ করলে যে কার সাথে জানি চ্যাট করতেছে আমার কেমন কেমন লাগে। আচ্ছা, মানে হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। ও যদি অন্য একটা ছেলের সাথে ফেসবুক ব্যবহার না করলেও কিন্তু সে হারাতে পারে, সেটা বুঝেন? আবার ওকে যদি ফোনে ওয়েটিং পায় তো। আচ্ছা, এটা আমি আপনার উদ্দেশ্যে বলি, কারণ কথার পিঠে কথা আসে, তো পরে হয়তো হারিয়ে যাবে, যেহেতু লাইভ অনুষ্ঠান। আপনি যেমন বলছেন, আমি অনেক শিক্ষিত সভ্য মানুষকে চিনি যারা অনেক উচ্চ শিক্ষিত, এবং আমি জানি এবং অনেকের কাছ থেকে শুনেছি যারা তাদের স্ত্রী, বিশেষ করে স্ত্রী অথবা গার্লফ্রেন্ড ফেসবুক ব্যবহার করুক, এই বিষয়টা তারা পছন্দ করে না। কেন করে না? যখন আমি জানতে চেয়েছিলাম তাদের কাছ থেকে, প্রত্যেকে একই মতামত। সবার ধারণা তাদের স্ত্রী অথবা তাদের গার্লফ্রেন্ড ফেসবুক যদি ব্যবহার করে অন্য কোনো ছেলের কাছে চলে যাবে হয়তো। আমার দুটো প্রশ্ন। ভালোবাসাকে কখনো বেঁধে রাখা যায় না, যে যাবার সে যাবে, ভালোবাসা হচ্ছে বায়বীয় পদার্থ, তাকে কখনো আটকে রাখা যায় না। যেখান দিয়ে পারবে সেখান দিয়ে সে চলে যাবে, যে যাবার সে যাবেই। সো যারা ভাবে যে আমার স্ত্রী অথবা আমার ভালোবাসার মানুষ ফেসবুক ব্যবহার করলে অন্য কারো কাছে চলে যাবে, তাহলে তার ভালোবাসাটা কেমন যে সে তার ভালোবাসাকে রেখে আরেক জায়গায় চলে যাবে? সেই প্রশ্নটা আপনার কাছে আমার থাকলো, যে আপনার ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস কেমন, আপনার নিজস্ব ভালোবাসার প্রতি আপনার দৃঢ়তা কেমন, যে আপনার ভালোবাসাকে রেখে সেই মেয়েটি আর একটা ভালোবাসাকে গ্রহণ করতে পারে। তার মানে আপনার ভালোবাসাতে কমতি আছে বিধায় সে আরেকটি ভালোবাসা চায়। এটি হচ্ছে একটা বিষয়। আমার মতামত না হতে পারে, আপনি বলার জন্য উস্কুস করছেন, আমি জানি, আপনাকে সুযোগ দেব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই যে ফেসবুক থেকে আপনি বিরত রাখলেন, ফেসবুক ছাড়াও আপনার স্ত্রী অথবা আমি সবাইকেই বলছি, ফেসবুক ছাড়াও আমাদের স্ত্রী অথবা আমাদের ভালোবাসার মানুষরা বিভিন্ন জায়গায় কিন্তু যাতায়াত করে, মার্কেটে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন পরিবেশে মিশছে। কয় জায়গা থেকে আপনি তাকে আটকে রাখবেন? কয় জায়গা থেকে আপনি আপনার ভালোবাসার মানুষকে সবসময় চোখে চোখে রাখবেন? সম্ভব না, এভাবে কখনোই সম্ভব না। এতে হয় কি জানেন, আপনি আটকে রাখছেন না, তার ভেতরে ওই যে আমরা সবসময় ছোটোকালে পড়তাম, বাবা মা বলতো এটা করবি না ওটা করবে না, যেটা করতে না করতো, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ কিন্তু আমাদের সবসময় বেশি। এটা কি মানেন? জি। তো তাতে কি হবে, আপনার স্ত্রী অথবা আপনার ভালোবাসার মানুষকে যখন আপনি না করেছেন ফেসবুক ইউজ করতে কিংবা অন্য কিছু করতে, ওই বিষয়টার প্রতি তার দুর্বলতা, আকাঙ্ক্ষা সবসময় থাকবে এবং আপনার অগোচরে সে লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করবে, যেটা একটা সময় ভয়াবহ রূপ নিতে পারে সাংসারিক জায়গাতে। ভালো, আমার কাছে বিশ্বাস হচ্ছে প্রত্যেকটা বিষয় ছাড় দেওয়া উচিত এবং সেই বিষয়গুলো এমনভাবে তার কাছে উপস্থাপনা করা উচিত, আপনার অপর প্রান্তে যে মানুষটি আছে সে ভুল করতে গেলেও
10 বার আপনার কথা ভাববে যে আমি এই মানুষটির সাথে এই অন্যায়টি করব। ভালোবাসাটাই আসলে এত শক্তিশালী হওয়া উচিত, ভালোবাসাটাই এত মানে শ্রদ্ধার জায়গাতে থাকা উচিত যে আমি যাকে ভালোবাসি সেই মানুষটি যদি খারাপ কাজ করতে যায় সে 10 বার আগে আমার ভালোবাসার কথাটা ভাববে যে ও তো আমাকে এত ভালোবাসে, আমি তার সাথে এই কাজটি করছি। ব্যাপারটাকে বোঝাতে পেরেছি? তো এটা জাস্ট আমি বললাম, আমার মানে বিষয়টা আপনার কথাতে আমার মনে হলো যে বলা প্রয়োজন। আমরা অনেকে মনে করে থাকি যে না আমার স্ত্রীকে, আমার ভালোবাসার মানুষকে ফেসবুক ব্যবহার করতে দেবো না কিংবা ওটা করতে দেবো না। আলটিমেটলি এইভাবে করে কখনো কোনো কিছু সমাধান হয় না। আপনি 24 ঘন্টা তাকে চোখে চোখে রাখতে পারবেন, এতে অবিশ্বাসে নাই, এতে ধীরে ধীরে অবিশ্বাস বাড়তে থাকে। ওপেন করে দিন, সব কিছুকে ওপেন স্পেস দিন, ভালোবাসতে থাকুন এবং অবশ্যই নজরদারিতে একটা বিষয় আছে। তবে নজরদারি কিন্তু এই টাইপের নজরদারি না, বিশ্বাস রাখুন ভালোবাসার প্রতি, অটোমেটিক সব ঠিক থাকবে। আমার এটা ধারণা, আমার ধারণা সবার সাথে মিল না হতে পারে। আচ্ছা, তারপরে গুরু যে এই বিষয় নিয়ে প্রায়ই ওর সাথে আমার ঝগড়া হয় যে তুমি কেন ফেসবুক ইউজ করবা, কি কারণে তোমার, তো বলে যে দেখো আমি ওইখানে আমাদের না যে কলেজের একটা আমাদের ডিপার্টমেন্টের একটা পেজ আছে, ওইখানে পরীক্ষার তো এই কারণে আমি বললাম না তুমি কলেজে যাও প্রতিদিন, তাইলে ফেসবুকে দেখা লাগবো কি জন্য? কোন না এমনিতেই দেখি অনেক কিছু কলেজের ক্লাসের মধ্যে মিস হয়ে যায়, ফেসবুকটা আপনার সাথে একটা ঝগড়া হয়। আচ্ছা, ফেসবুক নিয়ে ঝগড়া। তারপরে মনে করেন যে ফোনে ওয়াইটিং পাইলে আমার মনে হয় অন্য কারোর সাথে কথা বলে। আচ্ছা, কিন্তু ও বলে যে না, ও আমার সাথে অনেক ধরনের ওয়াদা করে যে আসলে ও আমার অন্য কোনো কিছু নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তো আমি এটা নিয়ে আর অনেক করি যে তাইলে ওয়াইটিং থাকো কেন? বলে যে দেখো আমি তো বাড়িতে থাকি না, দূরে থেকে লেখাপড়া করি, তো আমার ভাই ফোন দেয়, বোন ফোন দেয়, তো এক পর্যায়ে এখন মনে করেন যে তারপরে ওরা করি যে তুমি তোমার ভাই আর বোন ছাড়া, বাবা মা ছাড়া, আমি ছাড়া অন্য কারো ফোন রিসিভ করতে পারবা না। আচ্ছা, কেন? আমার মানে তার কোনো বন্ধু ফোন দিতে পারবে না? তার কোনো বন্ধুর ফোন সে করতে পারবে না। কেন, আপনি কিনে নিয়েছেন তাকে? না, আমি তাকে কিনে নেই না, কারণ ওর 2-3 জন ফ্রেন্ড ওরে প্রপোজ করছে, তো এই কারণে আমার মনে হয় যদি কোনো করলে আপনার যাবে না সে, মানে আপনার ধারণা যে আপনি না করলে না সে যাবে না। আমার মনে হয় যে ওদের সাথে কথা না বললে, এই যে আপনাদের যে নিম্ন চিন্তা ভাবনা, মাহবুব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনাদের যে নিম্ন চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলো উন্নতিটা খুব দরকার। আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে কিনে নেননি, আপনি কি তাকে কিনে নিয়েছেন? সে কি বাজারের পণ্য যে আমি টাকা দিয়েছি জিনিসটা আমার এখন বাধ্য, এটার পর কোনো অধিকার নেই? এতে হচ্ছে কি, আপনি আপনার ভালোবাসার মানুষকে বলেছেন তোমার মোবাইলে জানি তোমার মা বাবা মানে আত্মীয় স্বজন এবং আমার ফোন ছাড়া কারোর ফোন না আসে। আপনিও খুব ভালো করে জানেন, আমিও খুব ভালো করে জানি, সবাই খুব ভালো করে জানে। এইভাবে যদি আমরা কেউ কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিই, সেই বিষয়টা বেশি দিন লাস্টিং হয় না। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, প্রত্যেকটা মানুষের জীবনে না এক্সট্রা কিছু সম্পর্ক থাকে। দেখুন, স্বামী থাকলে বন্ধু থাকতে পারবে না, স্ত্রী থাকলে বন্ধু থাকতে পারবে না, এটা কোথায় লেখা আছে? না গুরু, আমি তো ওইটার জন্য বলি না, আমি বলতে যে ওকে প্রপোজ করে, ও তো রিফিউজ করলেই হয়। আচ্ছা, আমি বলি, আমার স্ত্রীকে কত লোক প্রপোজ করেছে জানেন? এখনো করে। আমাকে কত লোক প্রপোজ করে সেটা আমার স্ত্রী জানে। ফেসবুকে যখনই কোনো মেয়েরা নোটিফিকেশন দেয় কিংবা যখন বলে আই লাভ ইউ, আমি দেখাই। আমার স্ত্রীকে যখন কোনো ছেলে বলে তোমাকে অনেক ভালো লাগে, এটা ভালো, তোমার এটা সুন্দর, ওটা সুন্দর, আই লাভ ইউ, হ্যান ত্যান, অনেকে প্রশ্ন করে তোমার হাজবেন্ড কই আবার, এটাও জিজ্ঞেস করে। হ্যাঁ, তো সেটা ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট। অনেকে এটা জিজ্ঞেস করে যে তোমার হাজবেন্ড কি ঘুমিয়ে পড়েছে, এরকম। তো আমার স্ত্রীগুলো সব দেখায় এবং আমার স্ত্রীর ফোনের পাসওয়ার্ড আমি জানি, আমার ফোনের পাসওয়ার্ড সে জানে। এভরিথিং ট্রান্সপারেন্ট, সবকিছু স্বচ্ছ, এখানে কোনো কিছু গোপনের কিছু নেই। এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে ভালোবাসা। আপনার এই এত ভালোবাসার পরও আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায় তো যাক, আমার তাতে কোনো দুঃখ নেই। এত ভালোবাসার পরও আমি যদি স্ত্রীকে ছেড়ে চলে যাই, আমার স্ত্রীরও কোনো দুঃখ থাকা উচিত না, কারণ আমি অথবা সে ওই ভালোবাসার যোগ্যই না। এটাই হচ্ছে ভালোবাসা। যে কারণে আমি আমার ব্যক্তিগত জীবনে কোনো বাজে চিন্তা মাথায় আসার সুযোগ হয় না, কারণ আমি যখন এই মেয়েটার দিকে তাকে আমার স্ত্রীকে নিয়ে ভাবি, তখন মনে হয় যে সে আমাকে এত ট্রাস্ট করে, সেখানে আসলে বাজে কোনো চিন্তা আসার জায়গা নেই। কিংবা আমার স্ত্রী যখন ভাবে যে আমার স্বামী আমাকে এত ট্রাস্ট করে, তখন হচ্ছে সেখানে ভুল কোনো চিন্তা আসার জায়গা নেই। এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই অনুষ্ঠানটি করার কারণে। আজকে আমি এটা স্বীকার করছি, আমার বৈবাহিক জীবনে আমি সবচেয়ে বেশি হ্যাপি আছি
অনলি ফর দ্যাট শো। বিগত 12 বছরে আমি না হলেও 5 থেকে 7,000 মানুষের ইন্টারভিউ আমি নিয়েছি, যাদের জীবনের ভালোবাসা 5 থেকে 7,000 মানুষের 5 থেকে 7,000, হয়তো 16 কোটির বাঙালি শুনতে খুব ছোট একটা ফিগার 5 থেকে 7,000, কিন্তু একবার ভাবতে পারেন 5 থেকে 7,000 মানুষের ভালোবাসার একদম বিস্তারিত গল্প আমি জানি। এটা কিন্তু কম না। আমি সংখ্যাটা হয়তো আরো বেশি হবে, আমি আনুমানিক ধারণা করছি। 12 বছর এই যে হাজার হাজার মানুষের সাথে আমি কথা বলেছি, এগুলো আমাকে অনেক পরিবর্তন করে ফেলেছে, যে কারণে আমি আমার ভালোবাসার যে জীবন, আমার সংসারের যে জীবন, সেখানে আমি সৃষ্টিকর্তার দোয়ায়, উপর আল্লাহর দোয়ায়, আপনাদের সবার অনেক ভালো আছে। এই প্রোগ্রাম আমাকে অনেক কিছু শিখিয়েছে, বাট এই প্রোগ্রাম আসলে আমার বন্ধুদেরকে কতটা শিখিয়েছে সেটা আমি কিছু কিছু জায়গায় এসে প্রশ্নবিদ্ধ হই। হয়তো অনেকেই উপকারিত হয়েছে, অনেকেই শিখছে, কিন্তু সেই ভলিউমটা হয়তো আর একটু বাড়া প্রয়োজন। কারণ আপনি আমার অনুষ্ঠান শোনার পরে যখন আপনি বলছেন আমার ভালোবাসার মানুষকে বলেছি কারো ফোন তুমি ধরবা না, তাহলে তো হবে না। এই চিন্তাটা পরিবর্তন করুন। আপনিও উন্মুক্ত হয়ে ভালোবাসুন, সেই উন্মুক্ত তো ভালোবাসাতে আপনার ভালোবাসা বেঁচে থাকবে। বদ্ধ ভালোবাসাতে না ভালোবাসারও দম বন্ধ হয়ে আসে। হয়তো এখন বুঝতে পারছেন না, বয়স অনেক কম আপনার, 20-21 তো অনেক কম, এখনো কিছুই দেখেননি পৃথিবীর, যে কারণে এখনো তেরামিগুলো কাজ করে। একদম খাস বাংলায় হচ্ছে ঘাড়ের রগ আপনার খুব তেরা, জি গুরু, এটা খুব সবাই তেরা, ঘাড়ের রগ আপনার প্রচন্ড তেরা, এবং এই বয়সে এরকমই থাকে। আমারও ছিল, কিন্তু কন্ট্রোল করতে হয়। আমাকে কেউ গাইডলাইন দেয়নি, আমি এরকম কিছু করিও নি। ইনফ্যাক্ট আপনার মতো আমার এরকম কিছু হয়নি, কারণ আমি সবসময় জানতাম যে কি হলে কি হতে পারে। এতটুকু বাইন্ডিংস আমার থাকতো। আমি এইটুকু ভয় পেতাম যে আমার যদি কালকে এরকম হয় তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি আমার জীবনটাকে খুব ভালোবাসি, আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি এর আগেও কিন্তু বলেছি পূর্ণতা, যে পৃথিবীতে সবচেয়ে বেশি আমি আমাকে ভালোবাসি, কারণ আমাকে ভালোবাসি বিধায় আমার স্ত্রীকে যখন ভালোবাসি আমি অনেক সুখ বোধ পাই। আমার সন্তানের হাসি যখন আমি দেখি আমি খুব সুখ বোধ পাই। তার মানে কি, সবার আগে মানুষ নিজেকে ভালোবাসতে হয়, তাহলেই তো বাকি সম্পর্কগুলোকে, বাকি অস্তিত্বগুলোকে আপনি ভালোবাসতে পারবেন। অনেক কথা বলছে, অনেক ভারী ভারী কথা, হয়তো অনেকে বুঝতে পারবে না, কিন্তু ভারী ভারী কথাগুলো জীবনে খুব প্রয়োজন, তাহলে জীবনটা খুব নষ্ট হয়ে যায় খুব দ্রুত। আচ্ছা, তারপরে এখন কি হচ্ছে বর্তমান? তো গুরু এইভাবে চলতেছে। তো এর মধ্যে এই সব বিষয় নিয়ে এইটা ওইটা নিয়ে ওর সাথে অনেক সে তো চলছে, বুঝছি। তারপরে আবার এখন মনে করেন যে এখনো রানিং আছে, তার মানে 2018 শেষ হয়ে 2019 মানে 14, হ্যাঁ রানিং আছে। তার মধ্যে কি আছে, রানিং এর কি অবস্থা চলছে এভাবে? হ্যাঁ ভালো চলছে। ওই দিন আপনি যেদিন ফোন দিছেন আমার প্রথম 14 তারিখ সম্ভবত, তো না আপনি ফোন দিছেন 13 তারিখ, 14 তারিখ আমি আমার এক পর্যায়ে ওর সাথে কথা হয় যে আমার বোনের পড়ালেখা নিয়ে কথা হয়। তো বলে যে ওরে তুমি আমার কাছে 1 মাসের জন্য পাঠিয়ে দাও। তো আমি বাড়িতে বলি যে আব্বা আমার কাছে বলি যে ওরে কল্পনা রে 1 মাসের জন্য কোচিং এ দিয়ে দিই কিশোরগঞ্জ। তো জিজ্ঞাসা করে কার কাছে দিবে, আমি বলি যে কোচিং সেন্টারে দিব, ওইখানে আমার এক ফ্রেন্ড আছে, এসে করে থাকবে। কোথায় থাকবে? ওইখানে এতে থাকবে, মেসে থাকবে অন্য মেয়েদের সাথে, বা এখানে যারা পড়ায় আমি বলি যে এখানে কোচিং মাস্টার, মানে মোট কথা বাসায় একটা টুপি পরান। হ্যাঁ। তো তখন বলে আচ্ছা ঠিক আছে। তো আমার বোন আবার ওরা তো চিনে, তো যেদিন আমি নিয়ে যাব 14 তারিখ সকালে বলি যে তোরা তো ওর কাছে নিয়ে যাব, এখন তুই কি বলি, তাইলে তো আমার আরো অনেক ভালো। তো ওইখানে গেলে আমার আরো পড়া বেশি হবে। আমি কোচিং শেষে, এই 14 তারিখের কথা, আজকে হচ্ছে 17-18 পড়ে গেছে। এখন আমি কাট টু কাট কথায় আসি। আপনার ভালোবাসা চলছে এভাবে সবার আড়ালে? আপনার বাবা জানে? জি না। আপনার মানে যাকে ভালোবাসেন তার বাবা মা জানে? জি না। আচ্ছা, তাহলে এই ভালোবাসাটা কি অবস্থায়, মানে আপনি হ্যাপি না স্যাড না দুটাই? আমি এখন মনে করি যে দুইটার মাঝে আছি, যেটা আমি শুরুতে বললাম যে অনেকে এসএমএস করে হ্যাপি আবার স্যাড, বুঝে উঠতে পারছি না। আপনার গল্প শেষ বলতে মনে করেন যে আপাতত এই তো কাহিনী শেষ, এখন আমার কাহিনী শুরু হোক। আজকের এপিসোডটা নিয়ে আসার উদ্দেশ্যটা ছিল এটা। একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা প্রোগ্রামে, যখন আমি কাউকে ইনভাইট করি ডেফিনেটলি আমার একটা সিক্স সেন্স কাজ করে, কিংবা তৃতীয় মাত্রা থেকে একটা বিষয় হয় যে আজকের অনুষ্ঠানে এই মাত্রাগুলো যোগ করবো। আপনি ভালোবাসার কথা বলেছেন, অনেকে বলছে তাদের মাধ্যমিক পরীক্ষা তারা প্রপোজ করবে কিনা। প্রপোজ করা কি উচিত? জি না। যারা শুনছে তাদেরকে বলছি, যারা প্রশ্নগুলো করেছিল 18 বছর 20 বছরে মাহবুব ভালোবাসার কারণে তার জীবনটা কোথায় আজকে তোমরা দেখো। তার যে ভালোবাসার মানুষ সেই মেয়েটি দিব্যি লেখাপড়া করছে, আর মাহবুব ম্যাট্রিক পাস করে
ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে, আজকে বাড়ি যাচ্ছে, কালকে চাকরি চাচ্ছে, কালকে চাচার সাথে ঝগড়া করছে, পরশু নানির সাথে ঝগড়া করছে, দাদির সাথে ঝগড়া করছে, এইভাবেই কিন্তু চলছে ওর জীবনটা। হয়তো ঢাকাতে আসছে মাধ্যমিক পাশ করে এবং সেই রেজাল্টটাও কিন্তু খুব ভালো না, তো সেখানে খুব একটা কি জীবনে মাহবুব খুব বড় কিছু কি করতে পারবে, সুযোগটা কিন্তু খুব কম। আচ্ছা, তারপরও পৃথিবীর ইতিহাসে এরকম অসংখ্য 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 গুণী মানুষ বর্তমানেও বাস করছেন এবং সবচেয়ে ধনী মানুষ বাস করছেন যারা তাদের লেখাপড়ার জীবন শেষ করেনি, যারা তাদের স্কুলে কোনো দিন যায়নি। অসংখ্য আছে, কি পূর্ণতা আছে, অসংখ্য অসংখ্য গুণী সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী। ইভেন আমরা যদি একদম রিসেন্ট সময় আমরা আলোচনা করি, অ্যাপল ফোন যারা স্টিভ জবস, আমাদের যে ফেসবুক যে নিয়ে এত আলোচনা, সেই ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা, তারাও কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারেননি, অনেকে স্কুলেই কোনোদিন পাড়া দেননি। খুব রিসেন্টলি 1 বছর হবে উনি ওনার শেষ করেছেন, মানে বহুত কষ্টে, সফল হবার বহু পরে না, ঠিক আছে এখন এটা করা উচিত। এবং আমি যতটুকু জানি যে স্টিভ জবস কোন একটি বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে আমার কোনোদিন সৌভাগ্যই হয়নি এরকম জায়গায়, কিন্তু সেখানে আমি ভাষণ দিতে আসছি। তার মানে কি, এই যে মানুষগুলো উদাহরণ দিলাম, কিংবা এরকম অসংখ্য উদাহরণ আছে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যায়নি, কিন্তু তাদের জীবনের যে দৃঢ়তা ছিল, তাদের জীবনের যে একটা চ্যালেঞ্জ ছিল, জীবনকে জয় করার যে একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জের কাছে কলেজ বিশ্ববিদ্যালয় কিছু না, এটি একটা প্রতিষ্ঠান। এটি জাস্ট একটা প্রতিষ্ঠান। কোনো জায়গায় 10 বছরের লেখাপড়া করতে, কোনো জায়গায় 2 বছরে করতে, কোনো জায়গায় 3 বছর, কোনো জায়গায় 4 বছর লেখাপড়া করলে কি হবে, একটা সার্টিফিকেট দেবে। বর্তমান সময়ে সার্টিফিকেটের ভ্যালু আসলে খুব একটা বেশি না, তারপরও একটা ভ্যালু আছে। কিন্তু যেই মানুষগুলো আজকে জীবনের সর্বোচ্চ শিখরে বাস করছে বর্তমান সময়ে, তারা এই সার্টিফিকেটগুলো অর্জন না করেও জীবনে আজকে সর্বোচ্চ শিখরে, এবং তারা মানুষকে সার্টিফিকেট দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? তারা জীবনকে দেখেছে, তারা জীবনকে জয় করার স্বপ্ন দেখেছে। আপনি ভালোবেসেছেন, জীবনটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ভালোবেসে? আপনি কি করবেন, ফিউচার প্ল্যান কি? আপনি কিভাবে মানুষটাকে রিসিভ করবেন, কি করেন আপনি? যে আপাতত গুরু আমি ইলেকট্রিক পণ্যের একটা দোকান দিছি। আচ্ছা, নিজের ব্যবসা? জি। আচ্ছা, কোথায় এটা? ওইটা আমাদের গ্রামের বাজারে। মানে এখন আপনি আছেন হচ্ছেন গাজীপুরে? জি। গাজীপুরে আপনি থাকেন? জি। ওইখানে একটা ইলেকট্রিকের দোকান দিয়েছেন। জি। এটা কি ভবিষ্যৎ, আপনার বউ যখন অনার্স কমপ্লিট করবে, আপনি মানে আপনি কি ভাবছেন যেভাবে আপনি ভালো থাকতে পারবেন, ভালো থাকা সম্ভব এভাবে? জি না। তাহলে কেন লেখাপড়াটা শেষ করলেন না? কেন এভাবে জীবনটাকে নষ্ট করে? ভালোবাসছেন, ভেরি গুড। আমি ভালোবাসার মানুষ, আমি ভালোবাসার গুরু, আমি ভালোবাসার পক্ষে সারা জীবন ছিলাম, এখনো আছে। কিন্তু ভালোবাসার কারণে বাকি জিনিসগুলো কেন আপনার জীবন থেকে আসলে গুরু ফেলে দেন? বাকি জিনিসগুলা শুধু ওই যে ফ্যামিলির ভুল বুঝাবুঝির কারণে। ফ্যামিলির ভুল বুঝাবুঝি? আপনি অন্যায় করেননি? হ্যাঁ, আপনার বাবা আপনাকে মেরেছে, আপনি তো অন্যায় করেছেন বিধে আপনার বাবা আপনাকে মেরেছে। আপনি বাড়ি থেকে চলে যেতেন না, কিংবা গেছেন, আবার আপনি ব্যাক করতেন। আপনি যখন এই মেয়েটিকে ভালোবেসছেন, তখনই তো আপনার মনে করা উচিত ছিল যে আমি একে ভালোবাসি, আমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে ভালোভাবে আমাকে পুরো দেখাতে হবে। সেটা না করে আপনি যে পাগলামিগুলো, তেরামিগুলো করছেন, এতে লাভ কি হচ্ছে? লাভ তো গুরু, জীবন তো 20 বছর। বাংলাদেশে গড় আয়ু কত আমি ঠিক জানি না, কত এখন? 60, 55 থেকে 60। 55 থেকে 60, মানে এখনো আপনার আরো 35 থেকে না 55 থেকে 60, মানে 40 থেকে 35 বছর এখনো বাদ আছে। আল্লাহ করুক আপনার আরো হায়াত দান করুক। কি করবেন বাকি দিনগুলোতে, বাকি জীবনগুলোতে? এভাবে যাবে হাওয়ায় হাওয়ায়? না, এইভাবে আর এই হাবিবের গানের মতো হাওয়ায় হাওয়ায় দোলনা দুলতে দুলতে যাবে? জীবনটা এত সস্তা না, জীবনটা খুব কঠিন, খুব কঠিন জীবনের ভাই। আমরা জীবনে মোটামুটি মানে বিভিন্ন কিছু অর্জন করেছি, ছোটখাটো মেলা কিছু অর্জন করেছে। তারপরও এই ছোট ছোট বহুত অর্জন করার পরও দিন শেষে যখন হিসাব করি, তখন বিশাল একটা হাহাকার থাকে। এখনো প্রতিনিয়ত আমরা জীবন যুদ্ধে জয় করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। কারণ আমি যাদেরকে আদর্শ মনে করি জীবনে, আপনারা যেমন আমার কথা শুনে স্পৃহা পান কিংবা সাহস পান, আমারও তো কিছু মানুষ আছে যাদের কথা শুনে কিংবা যাদেরকে দেখে, হয়তো আমি কথাও শুনি না, শুধু ছবি দেখেই তাদেরকে, মানে তাদের জীবনের কাহিনী শুনে আমি অনেক সাহস পাই। তারা শিখিয়েছে জীবনে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, প্রতিনিয়ত জীবনে যুদ্ধ করতে হয়। তা আপনি ভালোবাসছেন, কিন্তু সেই ভালোবাসা পাওয়ার জন্য কি করছেন? আমি তো গুরু এরকম কোনো কিছুই করতে ভাবেন নাই কখনো? জি। লেখাপড়াটা কেন শেষ করলেন না? আপনি ব্যবসা করছেন, ভেরি গুড, কিন্তু ব্যবসার পাশাপাশি যদি লেখাপড়াটা চালিয়ে যান, তাহলে দেখেন আপনার জন্য কিন্তু আরো কত ভালো। আমরা সাধারণত কি করি, মাস্টার্স কমপ্লিট করার পর ছেলে মেয়ে চাকরি করার চেষ্টা করে, কিংবা অনার্স কমপ্লিট করার পর। এখন তো ছেলেমেয়েরা 8, 9, 10 থাকতে বিজনেস করে। আমি যতটুকু জানি পূর্ণতার ভাই মানে মাধ্যমিক দিয়েছে, ও এখনই বিজনেস করে।
আমার ছোট ভাই তো মানে বেশ বড়, তারপর সে অনেক ছোটকাল থেকে সে টিউশনই করতো এবং নিজেই বিজনেস করা একটা কোচিং সেন্টার দিয়ে। ছেলেমেয়েরা ভেরি ডাইনামিক, এখনকার জেনারেশনের ছেলেপেলেরা প্রচুর ডাইনামিক। এই ডাইনামিক জেনারেশনের সাথে যদি পাল্লা দিতে চান আপনাকেও ডাইনামিক হতে হবে। তো বিষয়টা হচ্ছে আপনি দেখুন, যদি লেখাপড়াটা চালাতে থাকেন সেই সাথে আপনার নিজস্ব ব্যবসা, যেটা আমারও নাই। আমার হয়তো সেরকম আক্ষরিক অর্থে কোনো দোকান নাই, কোনো ব্যবসা নেই, ছোটখাটো কিছু আছে, কিন্তু আচ্ছা সেখান থেকে কিছু টাকা তো আয় হয়, তা না হলে তো কোনো কোট পরে আসতে পারতেন না, জি না, তাই না? বাস্তব কথা তো, জি গুরু। ইনকাম তো হয়, একটা ভালো মোবাইল তো ব্যবহার করছেন, তার মানে জি। দিন শেষে তো আপনি একটা ইনকাম করছেন। এখন চিন্তা করুন এইটার সাথে যদি আপনি লেখাপড়াটা চালাতে পারেন তাহলে কত বেটার হতে পারে আপনার বিজনেসের জন্য, আপনার যখন সন্তান হবে তাদের জন্য, আপনার যখন ভবিষ্যৎ হবে তাদের জন্য। কিংবা সব বাদ দিলাম, আপনার সন্তান বাদ দিলাম, আপনার স্ত্রী বাদ দিলাম, আপনার নিজস্ব তো একটা সত্তা আছে, নিজস্ব তো একটা জীবন আছে। এটা কেন সুযোগ হয়? আপনি তখন উদাহরণ দিয়েছিলেন গুরু কই 16 আর কই 19, মাত্র 3 বছর। 19 তো শুরু হলো, শেষ তো হয়নি। 2 বছর, তার মানে পূর্ণতা 2 বছর। 2 বছর 2 বছর তো কোনো ঘটনাই না। মানুষ 15 বছর পর লেখাপড়া শুরু করে পাশ করে, 20 বছর পর লেখাপড়া শুরু করে পাশ করে এবং যে জীবনে ঘুরে দাঁড়ায়। আপনার তো মাত্র 2 বছর, কাউন্টও করা হয় না, কাউন্টও করা হয় না। ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার 2 বছর কোনো কাউন্টের মধ্যেই পড়বে না। আপনি ওয়াদা করেন আপনি লেখাপড়া শুরু করবেন আবার, ভাই ভাই প্লিজ লেখাপড়াটা শুরু করেন আবার, জরুরি, খুবই জি গুরু, চেষ্টা করব। চেষ্টা না, আপনাকে কথা দিতে হবে। তো এখন কিভাবে মানে আপনি উচ্চ মাধ্যমিক দেন, আবার জেনারেল থেকে দেওয়া যাবে, জেনারেল থেকে আপনি খোঁজ নিন, না হলে আপনি অন্য টেকনিক্যাল ডিপার্টমেন্টে লেখাপড়া করুন। বা এখানে ওপেন ইউনিভার্সিটিও আছে, সেখান থেকে ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে আপনি ক্লাসও বেশি একটা করা লাগে না, আপনি ফ্রাইডেতে ক্লাস করবেন। আপনি যদি চান, বাংলাদেশে এখন লেখাপড়া করে বিভিন্ন ভাবে সোর্স আছে। যে পূর্ণতা যেটা বলে, আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস আপনি করলেন, খুব একটা হ্যাম্পারও হয় না, হ্যাম্পার হবে না, আপনাকে একদিন ক্লাস করতে হবে, সেখান থেকে আপনি লেখাপড়া করতে পারেন। আপনি টেকনিক্যাল যে সাইটগুলো আছে, কারণ আপনি তো নিজেই বলছেন যে আপনার একটা ইলেকট্রিকের দোকান আছে, ডিপ্লোমার যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, আপনি সেখানে কিন্তু পলিটেকনিকে কিন্তু মাধ্যমিকের পরেই মানুষজন যায়, তো আপনি সেখানে লেখাপড়া করতে পারেন। কিন্তু লেখাপড়াটা করেন একটা সার্টেইন পিরিয়ড পর্যন্ত করেন, যেটা আপনার জীবনকে আরো পরিষ্কার করে তুলবে। আজকে বলছি বিনা পয়সায় ভাই, গায়ে লাগছে না, আপনি বুঝবেন। আমার বয়সে আমি যখন জীবনে ভুল করতাম ভাই, এরকম ভাবে কেউ প্রপারলি গাইডলাইন দিত না। মা বাবা বলতো এই পর 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 পর, না গুরু, আমার মা বাবা অনেক চেষ্টা করছে। না মানে মা বাবা বলতো সবসময় লেখাপড়া পর 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 পর, কিন্তু এভাবে না হাতে ধরে কেউ কখনো বোঝায়নি। একটা কথা কি জানেন, নিজের বউ দেখতে ভাল লাগে না, এটা কিন্তু প্রবাদ আছে, পরের বউ অলওয়েজ সুন্দরী। কেন উদাহরণটা দিচ্ছি, নিজের বাবা মার কথা শুনতে ভালো লাগে না, অন্যের বাবা মাটা খুব মজা। আজকে আমার এই প্রোগ্রামে তো মেগা হিট কেন জানেন? হ্যাঁ, আমি যে কথাগুলো বলি বাপ মা তো বলে, ওগুলাই বাপ মা ওইগুলো বলে, কিন্তু বাপ মাটা শুনতে ভালো লাগে না। আমি যখন বলি আমি উদাহরণ নিয়ে বলি, যে কোনো শুনতে ভালো লাগে, সেম জিনিস। আমার বাবা মা যখন আমাকে বলতো তখন তো শুনতে ভালো লাগতো না, কিন্তু তখন যদি এরকম কোনো একটা গুরু থাকতো ভাই, আজকে লাইফটা ফাটাফাটি হয়ে যেত আরো। কিন্তু তখন তো আমাদের কোনো গুরু ছিল না যে সে এরকম ভাবে বলবে। তা এখন তো আপনাদের কিছুটা হলেও আমি আপনাদেরকে উদাহরণ সহকারে জীবনটা দেখায়। যে বন্ধুরা বললো যে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে যারা পড়ছে তারা প্রপোজ করবে কিনা, তারা এখন ভাবুক। তো প্লিজ জীবনটাকে নতুন করে শুরু করুন। এবং সবচেয়ে বড় কথা, আপনার যে ভালোবাসার গল্পটা আপনি বললেন না, পুরোটাই কিন্তু দোদুল্যমান, মানে দুলছে। এবং এভাবে যদি যায়, আপনি 150 টাকার স্ট্যাম্পে লিখে রাখুন আপনার জীবনে আলটিমেটলি স্যাড। হ্যাপি আর স্যাডের ভিতর হ্যাপি গন। আমরা যতটুকুন এ পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে গুরু আমি শুনেছি, তাতে স্টুডিওতে প্রচুর মানুষ এসেছেন, গল্প করে গেছেন, গল্প বলে গেছেন নিজেদের জীবনে। ওনার গল্পের শেষটা কি হতে পারে সেটা আমরা শুনেছি। বুঝতে পেরেছেন? আপনার জীবন স্যাড, এখন হ্যাপি আর স্যাড দুটো নিয়ে বসবাস করছেন। তো 2019-এর শেষে কিংবা 2020-এর শুরুতে আপনি আবারও SMS করবেন, আমার নাম মাহবুব, গাজীপুর, স্পেস স্যাড। প্লিজ জীবনটাকে গড়ুন। আপনার ভালোবাসার মানুষ কেন আপনাকে রিসিভ করবে? আমাকে বলুন, কেন, কি আছে আপনার? শুধু চেহারাটা একটু মাখনলাল আর কমপ্লিট পড়েছেন তাই আপনাকে পছন্দ করবে? একটু নাদুস নুদুস আছেন আমার মতো তাই পছন্দ করবে না? তাহলে দিন শেষে প্রত্যেকটা মেয়ে একটা স্থায়ী ঠিকানা চায়, জানেন? দিন শেষে প্রত্যেকটা মেয়ে একটা আস্থার জায়গা চায়। সে যে আপনার উপর নির্ভর করে বাকি জীবনটা পাড়ি দেবে তার বাবা মাকে ছেড়ে দিয়ে, আপনি তো বাপ মা ছাড়বেন না, সে তার বাবা মাকে ছেড়ে দিয়ে আসবে, সে আপনার নাম রিসিভ করবে। তো কিসের ভরসায়, কি দিচ্ছেন আপনি তাকে?
তখন তো সুযোগ থাকবে না, 10 বছর পরে কিন্তু সুযোগ থাকবে না। 10 বছর পর আপনি চাইলেও আবার লেখাপড়া শুরু করতে পারবেন না, কারণ তখন অনেক গ্যাপ হয়ে যাবে, তখন দুনিয়া পাল্টে যাবে, রুচি পাল্টে যাবে, আপনার ভালোবাসার মানুষটা পাল্টে যাবে। এখন তো সুযোগ আছে, এখন আপনার ভালোবাসার মানুষ অনার্স পড়ছে, ঠিক আছে, আপনি ধরেন যে আপনার এখন মাধ্যমিক পড়েছেন, উচ্চ মাধ্যমিক আর হবে না, আপনি একটু উন্মুক্ততে খোঁজ নিন, আপনি টেকনিক্যাল সাইডে চলে যান, যেহেতু আপনার বিজনেস হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রাদি নিয়ে, টেকনিক্যাল সাইডে আপনার জন্য বেস্ট। এবং আমি সবসময় বলি হাতে কলমে শিক্ষার ভাতের অভাব হয়, হাতে কারিগরি শিক্ষার কখনো ভাতের অভাব হয় না। জেনারেল লাইনের থেকে কারিগরি শিক্ষার ফিউচার অনেক 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 বেটার এবং সারা জীবন থাকবে, কারণ এটা প্র্যাকটিক্যাল, বুঝতে পেরেছেন? আপনি নিজস্ব ব্যবসাটাও কিন্তু দেখেন কত বড় হয়ে যাবে যখন আপনি ওই বিষয়টার উপর আপনি লেখাপড়া করবেন। সেই সাথে যে মানুষটি আপনাকে ভালোবাসবে সেও তো জানে যে আমার মানুষটা শিক্ষিত, সে অনেক চেষ্টা করছে, কি দেখে সে আপনাকে ভালোবাসে। তার 10টা বান্ধবী যখন 2 দিন পরে বলবে, বন্ধু নয় বলুক, আপনি তো বন্ধুদেরকে মিশতে না করেছেন। ছোট্ট একটা বিরতি নিয়ে দেবে, পূর্ণতা আমাকে খোঁচাচ্ছে, ছোট্ট একটা বিরতির পর বাকি অংশ নিয়ে আপনার সামনে আসবো। আমার প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি থাকুন, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বাদ আছে। ভালোবাসা এমনি এমনি নষ্ট হয় না, যে অনেকে বলে না যে অপেক্ষা করছি ভালোবাসা আসে না। কি করে ভালোবাসা আসবে ভাই? অপেক্ষা করছে আসে না, কি করে আসবে? এই যদি ভালোবাসার নমুনা হয় তাহলে কি করে আসবে? ভালোবাসুন, তার জন্য নিজেকে তৈরি করুন। ফিরে আসছি তৈরি হওয়ার কিছু গল্প নিয়ে। ছোট ওয়েলকাম ব্যাক। নতুন আরেকটা ঘন্টা ভালোবাসার বাংলাদেশ, কিন্তু সেই পুরনো অতিথি আছে পাশে, গুরু তো আছেনই। গুরুর কাছে চলে যাবো, তবে তার আগে কিছু কমেন্ট পড়তে চাই। অপরাজিতা লিখেছেন 2 ইয়ার গ্যাপে জেনারেল থেকে আবার এইচএসসি দিতে পারবে মেবি, আর যদি না পারে তাহলে ওপেন ইউনিভার্সিটি থেকে এইচএসসি বিএ কমপ্লিট করতে পারবে। বাহ, দেখুন অলরেডি কিন্তু আপনি সমাধান পেয়ে গেছেন, তার মানে আছে। আচ্ছা, রাহাত খান লিখেছেন প্রেম করার নির্দিষ্ট সময় কত, মানে ছেলেদের? লাভ ইউ গুরু উইথ পূর্ণতাপু। নির্দিষ্ট সময় কত? যেদিন তুমি ফিল করবে যে না আমার একজন মানুষের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা হয়েছে, বিবেক বুদ্ধি হয়েছে, সেদিনই তোমার বয়স হবে। 18 বছর 20 বছর বয়সে সেই বুদ্ধি হয় না, যে মাহবুবের মতো হয়। দায়িত্ব নেওয়ার একটা সক্ষমতার দরকার আছে তো। রিয়াজুল চৌধুরী লিখেছেন থ্যাংক ইউ গুরু ফর ইউর ইন্সপিরেশন অ্যান্ড প্রে ফর মি। সাথে আরও অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। লিখেছেন আমাদেরকে সাইদ হোসেন শিমুল, ওনার জীবন কাহিনী লিখে পাঠিয়েছেন। মনিকা দাস আছে, গুরু শুনছি এসএসসি এক্সাম, আচ্ছা উনি পলিটেকনিকে পড়ছেন। ওকে, লিখেছেন আমাদের তনিময় মংলা থেকে শুনছেন, গুরু ভালোবাসাকে ভেঙে চুরে আমাদের বোঝাচ্ছেন, থ্যাংক ইউ। চেষ্টা করছি আসলে, দরকার তো, মানে এই জিনিসটা দরকার, আমি নিজে খুব ফিল করি যে জিনিসটা দরকার। ভালোবাসা মানে কিন্তু এই না হাতে হাত রেখে চীনা বাদাম খাওয়া। ভালোবাসা মানে এই না শুধু বন্ধুকে ফোন দিয়ে দোস্ত তোর ফ্ল্যাটটা কি ফাঁকা আছে। ভালোবাসা মানে কিন্তু এই না যে ভালোবাসার নামে গার্লফ্রেন্ডের শরীরটাকে ভোগ করা, ওটা ভালোবাসাই না। ভালোবাসা অনেক বড়, ওটা বোঝার মতো ক্ষমতায় আমাদের আসলে অধিকাংশ মানুষের হয় না। আমরা একটা মোহের ভিতরে বাস করি, সেই মোহটা ভালোবাসা না, মোহটা মোহ। ভালোবাসা অনেক পবিত্র, ভালোবাসা অনেক সফট, ভালোবাসা অনেক সুন্দর, ভালোবাসা অনেক শক্তিশালী, মানুষকে অনেক মানসিকভাবে শক্তিশালী করে তোলে ভালো কিছু করার জন্য। খারাপ কিছু করার জন্য যে কাজটি কাজ করে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। অবশ্যই। এমএন বোরহান লিখেছেন পড়ালেখা হচ্ছে নিজের শক্তি। জহিরুল কায়েস তালুকদার আছেন, গুরুপ্রণতাপু অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি জহিরুল কায়েস তালুকদার, আমিও আমার সুন্দরী বউ দুজন মিলে প্রতি বৃহস্পতিবার ভালোবাসা বাংলাদেশ শুনি। যা কেউ তার বউকে সুন্দরী বলেছে? মানুষ সবসময় পরের বউকে সুন্দরী বলে। ভাই আপনি কিন্তু খুব ভালো, আমার কিন্তু খুব ভালো লাগলো। সাকিব হোসেন লিখেছেন বগুড়া থেকে শুনছি, গুরু অকালে ঝরে পড়তে চাই না। লিখেছেন আমাদেরকে, আচ্ছা আরেকজন আছেন তিনিও সাকিব হোসেন, লিখেছেন আমাদেরকে আমার বয়স 19, আমার জীবন গল্পটা বলতে চাই, আমাকে সুযোগ দেওয়া যাবে? আচ্ছা 19 বছরের সুযোগ দেব না? এই যে 19 বছর কি হতে পারে? আচ্ছা আমি একটা কথা বলি, অসংখ্য কমেন্টস আসে, তুমি বাছাই করো। আমরা তো অনুষ্ঠানের শেষাংশে চলে এসেছি, মানে অতিথির সাথে শেষাংশে চলে এসেছি, আমরা কমেন্টস গুলো পড়বো। আজকে অতিথিকে ডেকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে মাহবুব, আপনার যে গল্প 19-20 বছরে ভালোবাসার গল্পগুলো অধিকাংশ ক্ষেত্রে এই হয়। আমাদের স্টুডিওতে এখন পর্যন্ত আপনার বয়সী যারা এসছেন তাদের কারোরই সেরকম সফলতার গল্প শুনিনি। সবার গল্পগুলো আপনাকে নিয়ে এসছি কেন জানেন? যারা এসছে তাদের গল্পগুলো অধিকাংশ শেষ হয়ে গেছে, মানে তাদের ভালোবাসার গল্পটা শেষ, ওই মানুষটার সাথে ভালোবাসার গল্পটা শেষ। এখন যেটা আছে ঘৃণা, ভুল, নষ্ট হয়ে যাওয়া, সেই বিষয়গুলো। আপনাকে নিয়ে আসার অন্যতম উদ্দেশ্য ছিল আপনার ভালোবাসাটা এখন যেই পর্যায়ে আছে, যে লেভেলে আছে, এটাকে চমৎকারভাবে একটা সুন্দর সংসারের রূপ দেওয়া যায়। তার জন্য আপনাকে প্রতিশ্রুতি নিতে হবে, তার জন্য আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। আমি আপনাকে যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলোকে যদি আপনি ঠিকভাবে লক্ষ্য না করেন, সেই বিষয়গুলোর উপর যদি আপনি দৃষ্টি না দেন,
8-10টা এই বয়সের মানুষের যা হয় আপনারও তাই হবে। 2-3 দিন পর হঠাৎ করে আপনার বান্ধবী ফোন দেবে, ভালোবাসার মানুষটি ফোন দিয়ে বলবে যে বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? আপনি বলবেন যে হ্যাঁ চলে আসো, কারণ ঘাড়ের রক্ত তেরা। আপনি বলবেন হ্যাঁ চলে আসো। যখন আপনার স্ত্রী বলবে যে কি খাওয়াবা, আমার বাপ অন্তত বিয়ে দেবে না, হয়তো সে চলে আসলো। বছর দেড়েক দুয়েক সংসার করবেন, তারপরে যখন ভালোবাসার ভূত মাথা থেকে চলে যাবে, যখন আপনার স্ত্রী বাস্তবিক অর্থে রিয়েলিটি দেখবে যে তার অন্য বান্ধবীর হাজব্যান্ডরা কত শিক্ষিত, তারা কত কিছু করছে আর তার জামাই কি করছে, তখন এই সুখের সংসার দুঃখের সংসারে রূপান্তরিত হতে বিন্দুমাত্র সময় লাগবে না। তাহলে কি হলো? বিচ্ছেদ দিন শেষে। সেটা কি ভালো হবে? জি না গুরু। আপনি তাহলে কি চান? ভালোবাসার মানুষটাকে পাশে চান? অবশ্যই। ভালোবাসার মানুষটাকে পাশে চাইতে গেলে কিংবা পাশে পেতে গেলে আপনাকে অনেক বেশি ঘুরে দাঁড়াতে হবে। আপনি লেখাপড়া শেষ করেছেন আর করেননি, আপনাকে ওইভাবে কেউ গাইডলাইন দেয়নি। আমরা অফিয়ারে বলছিলাম যে আজ আপনাকে আমি যে উপদেশগুলো দিলাম এভাবে কেউ আমাকে জীবনে দেয়নি। আমাদের বয়সে আমাদের বন্ধু বান্ধব যারা ছিল তারা শুধু কুবুদ্ধি দিত। সে আমাকে অনেকবার বলছে গুরু যে তুমি, আমি বলি কুবুদ্ধি দিত, কিন্তু আমরা শুনতাম না। কেন শুনতাম না জানেন? কারণ কুবুদ্ধি দেয় তো। আর বাপ মা যে বুদ্ধিগুলো দিত ভালো লাগতো না। কারণ যে বললাম যে বাবা মা সবসময় ভালো বুদ্ধি দিয়ে, কাছের মানুষ তো, নিজের মানুষ তো, শুনলেই মনে হতো হ্যাঁ পারে এসে দেওয়া ঘ্যানর ঘ্যানর করতে। এগুলো কিন্তু আমরা বলি। কিন্তু এমন একটা মানুষকে দরকার ছিল আমাদের জীবনে, যে মানুষটা আমার বাবা মাও না, আমার ভাই ব্রাদারও না, কিন্তু সে এমন একটা মানুষ যে তার সাথে মিশতে অনেক ভালো লাগে, কথা বলতে অনেক ভালো লাগে। আপনি আপনার বন্ধুর সাথে যতটা ফ্রি, আবার বাবা মার সাথে কি আমরা ততটা ফ্রি হতে পারি না, কিন্তু চাইলেও পারি না কোনো না কোনো কারণে। সেটা অন্য ইতিহাস, সেটা বাবা মাদেরও বিশেষ কিছু ভূমিকা আছে, আমাদেরও বিশেষ কিছু ভূমিকা আছে, সেগুলো একটা সমাজে পরিবর্তন হবে। কিন্তু আমাদের সময়ে এরকম যদি কোনো মানুষ আমাদেরকে সঠিক বুদ্ধি দিত যে ভাই জীবনে এটা হলে এটা হতো, এইভাবে যদি কাউন্সেলিং করতো খুব ভালো হতো। একটা কথা বিলিভ করি, মানে আমি বিশ্বাস করি, আমরা যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকাই, পূর্ণতা, তুমি জানবে প্রত্যেকটা উন্নত বিশ্বে কাউন্সিলিং একটা বড় বিষয়। প্রত্যেকটা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কাউন্সিলিং হয়, আপনি জানেন? জি গুরু। প্রত্যেকটা অফিসে আলাদা একজন কাউন্সিলর থাকে, যে ওই এমপ্লয়িটা কাজ করছে না ভালো, কেন কাজ করছে না, তার সাথে কাউন্সিল করো। এই কালকে থেকে তুমি আসবা না, এটা কোনো সমাধান না। কালকে থেকে তুমি আসবা না, তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিলাম, তোমাকে সংসার থেকে বাদ দিয়ে দিলাম, এটা কোনো সমাধান না। কাউন্সিলিং করাটা খুব জরুরি। আপনি কয়জনকে বাদ দেবেন? কেন বাদ দেবেন? ওর পেছনে আপনার ইনভেস্ট গেছে না, সময় গেছে না, টাকা গেছে না? তা আমি কেন বাদ দেবো? আমাদের দেশে দুর্ভাগ্য যে আমাদের এই কাউন্সিলিং বিষয়টা, আমরা এটাকে উপদেশ মনে করি। কাউন্সিলিং বিষয়টাকে সুন্দর করে আমাদের কাছে কখনো উপস্থাপন করা হয়নি। বাট আমি ফিল করি প্রত্যেকটা জায়গায় কাউন্সিলিংটা দরকার। সঠিক কাউন্সিলিং যদি আমরা পাই, এবং এমন মানুষের কাছ থেকে পাই যে মানুষটা আমার নিজের না। কারণ যে বললাম, এটা কিন্তু খুব স্বভাবচরিত যে আপন মানুষের কাছ থেকে উপদেশ শুনতে ভালো লাগে না। বাইরের মানুষ যখন আমাদেরকে বলে তখন মনে হয় যে না, আঙ্কেলটা তো ঠিক বললো কিংবা ভাইটা তো ঠিক বললো। এটা খুব আমাদের, মানে আমাদের এটা বলবো যে আমাদের কিছু বায়োলজিক্যাল ফ্যাক্ট, ব্রেনে আমাদের কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমরা ওইভাবে নিতে পারি না আপনজনের কাছ থেকে। বাইরের মানুষের কাছ থেকে শুনলে খুব ভালো লাগে। তো ওই বাইরের মানুষ যদি আমাদেরকে কাউন্সিলিং করতো, একজন কাউন্সিলর যদি আমাদের কাউন্সিলিং করতো, তাহলে বিষয়গুলো আমরা পরিষ্কার হতাম। আমার কাছে মনে হয় এই মুহূর্তে যারা শুনছেন তাদের ভেতর যদি এই ধরনের ক্ষমতা থাকে, উদ্যোগ নেওয়ার মতো ব্যবস্থা থাকে, প্লিজ কাউন্সিলিংটা করুন। বাট মাহু, আপনি আমার সামনে বসে আছেন, আপনি খুব সুন্দর একটা ভালোবাসা গল্প আপনি বলেছেন, যেখানে অসম্ভব ভুল ছিল এবং সেই ভুলটা ভয়ানক ভুলে পরিণত হতে পারে আপনার জীবনে। আপনি ভালোবাসার জন্য যা করার করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রতি আমার একটা শ্রদ্ধা, যে যা করেছেন ভালোবাসার জন্যই করেছেন, সেই মানুষটার জন্যই করেছেন বিগত 2-3 বছর ধরে। কিন্তু যা করেছেন ভালোবাসার জন্য করলেও দিন শেষে কিন্তু ভালো হয়নি। আপনার লেখাপড়াটা কন্টিনিউ করা দরকার, কারণ আপনাকে যে মেয়েটা গ্রহণ করবে দিন শেষে, কিংবা আপনারা যে বিয়ে করবেন, একসাথে থাকবেন, এই কারণেই তো এত কিছু করা। তো সেই জিনিসগুলোকে আদৌ হবে যদি এভাবে চলেন? আমার তো মনে হয় না। কারণ আমার স্টুডিওতে যারা এসছে তারা গল্পটাকে ধ্বংস করে তারপরে এসছে, জীবনটাকে শেষ করে তারপরে এসছে। আপনার তো এমন একটা অবস্থা আছে যে আপনি পরিবর্তন করতে পারবেন, মাত্র 20-21 বছর বয়স। 20-21 বছর কিন্তু বয়সই না রে ভাই, এইটাই তো মানে বয়স আপনার ঘুরিয়ে দাঁড়ানোর। প্লিজ আপনি লেখাপড়া শুরু করুন। আপনি প্রতিশ্রুতি দেন, আমি কিন্তু খোঁজ নেব। আপনি প্রতিজ্ঞা করুন যে আমি লেখাপড়া করবো, সেটা ডিপ্লোমাতে হোক, সেটা উচ্চ মাধ্যমিকে হোক, বাট লেখাপড়া করে জীবনটাকে ঘুরে দাঁড়ান ভাই, নিজের জন্য হলো দাঁড়ান। ভালোবাসার মানুষকেও দরকার, নিজের জন্য দরকার। আপনি কি চাবেন যে আপনাকে অপমান করুক কেউ, আপনাকে ছোট করুক কেউ? তাই না? প্লিজ লেখাপড়া করুন। ব্যবসা যেহেতু করছেন, আমি দোয়া করি যে আপনার বিজনেসটা আপনার আরো শক্তিশালী খুঁটি হিসেবে আপনার কাছে থাকুক। কারণ আপনি দেখবেন, আপনি যখন আবার নতুন করে লেখাপড়া শুরু করছেন, তারা অনেকেই বেকার, কিন্তু আপনি নিজের বিজনেস করছেন। তো এটা কত বড় একটা প্রাপ্তি যে আপনার নিজস্ব ব্যবসা আছে, সেই সাথে আপনি নতুন করে আবার লেখাপড়া শুরু করছেন, ব্যবসাটাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, জীবনটাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার জন্য।
যখন আপনি উঁচুতে যাবেন ভালোবাসাও আস্তে আস্তে উঁচুতে যাবে, তখনই আপনাদের দুজনের ব্যালেন্স হবে। এখন যেই অবস্থায় আছেন ব্যালেন্স নাই। কিন্তু আমি বলি আমাদের জীবনটা তখনই সুন্দর থাকে কিংবা সুন্দর হয় যখন সব কিছুর চেক অ্যান্ড ব্যালেন্স হয়। আমাদের যে পারিবারিক বেড়ে ওঠা, সেখানে যদি এভাবে থাকে, আপনার স্ত্রী একটা সময় যাওয়ার পর আপনার থেকে অনেক শিক্ষিত হয়ে যাবে, তখন আপনিই একসময় মানসিক দ্বন্দ্বে ভুগবেন যে আমার স্ত্রী আজকে এত শিক্ষিত, ও এখানে যাচ্ছে, ওকে সবাই সালাম দেয়, এটা করে ওটা করে, আর আমাকে তোকে পাত্তা দেয় না। এই জিনিসগুলো তখন বুঝবেন, আর যখন বুঝবেন তখন দিন শেষ হয়ে যাবে। তাই আপনাকে ভালো বুদ্ধি দিচ্ছি, বিনা পয়সায় দিচ্ছি। ওই যে অফিয়ারে বলছিলাম যাওয়ার সময় খুশি হয়ে কিছু দিয়ে যায়, বাট সেটা দেন কি দেবেন জানেন? প্রতিশ্রুতি দিয়ে যান। প্রতিশ্রুতি দিয়ে যান যে হ্যাঁ গুরু, আমি লেখাপড়া শুরু করবো। তাহলে আমি এই অনুষ্ঠান জীবনে যদি করতে নাও পারি, আল্লাহ যদি এমন হয় যে কালকে আমাকে দুনিয়া থেকে নিয়ে নিল, হতেই পারে, পৃথিবীতে কে কবে দুনিয়া থেকে চলে যায় কেউ জানে না, বাট আমি শান্তি পাবো যে একটা মানুষের জীবনও পরিবর্তন করতে পারলে পেরেছি এই অনুষ্ঠান দ্বারা। পৃথিবীতে আসছি, প্রত্যেকটা মানুষ তার কর্ম নিয়ে আসে। আমার কর্মটাই হয়তো এইটা, আমাকে হয়তো উপর আল্লাহ তৈরি করেছে আপনাদের মতো কিছু মানুষদের বুঝিয়ে কিছু করার জন্য। কারণ আমি নিজে যখন মাঝে মাঝে মানে ভাবি যে আমি তো আসলে অন্য কিছু আমি ভাবতে পারি না, মানে অন্য জেনারেল লাইন নিয়ে লেখাপড়া কিংবা এগুলো আমার হয় না। আমি সবসময় যে লেখালেখি, গল্প, কবিতা, সাহিত্য, মানে আমার গল্পের ভিতর দিয়ে আমি সবসময় কিছু তুলে ধরতে চাই, আমার লেখার ভিতর দিয়ে আমি হয়তো কিছু তুলে ধরতে, আমার প্রসেসটা ওইটা। সৃষ্টিকর্তা হয়তো আমাকে ওই কারণেই তৈরি করেছে যে আমার গল্প দিয়ে, আমার অনুষ্ঠান দিয়ে, আমার কবিতা দিয়ে কিংবা আমার কোনো একটা সৃষ্টি দিয়ে আমি কোনো কিছু পরিবর্তন করব। আমার ভালো লাগবে যে আমি একটা মানুষের জীবনও পরিবর্তন করতে পারলে হয়তো করেছে, এবং সেটা মাহবুব। জি গুরু। প্লিজ জীবনটাকে ঘুরে দাঁড়ান ভাই। আপনি অনেক ছোট, আপনি আমার ছোট ভাইয়ের থেকেও অনেক ছোট। জীবনটাকে ঘুরে দাঁড়ান, নাহলে আমার বয়সে যখন আসবেন, আমার বয়স খুব বেশি না, বাট তারপরও আমাদের বয়সে যখন আসবেন তখন চারিদিকে তাকালে মানে দেখবেন যে খেই হারিয়ে ফেলছেন, যেটা আমরা এখন পাই মাঝে মাঝে। কারণ এত ডাইনামিক যুগ, চারপাশে এত ব্রিলিয়ান্ট ছেলে পেলে যে ওদের সাথে টেক্কা দেওয়াটা ভেরি টাফ। বললাম না, এখন 8-9 ছেলেপেলে বিজনেস করে, 8-9 ছেলেপেলে ডিজিটাল কাজ করে, 8-9 ছেলেপেলে গ্রাফিক্সের কাজ করে, তারা রোবট তৈরি করছে, তারা এইটা তৈরি করছে। সো কোথায় চলে গেছে? সো নিজেকেও সেই জায়গায় নিন। উপর আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে, সেই সুযোগটা দিয়েছে। এই অনুষ্ঠানটা হয়তো তার আজকে একটা মাধ্যম, যে আপনাকে হয়তো উপর আল্লাহ এই দিন পর্যন্ত নিয়ে এসছে অনুষ্ঠানের মাধ্যমে, যে এতদিন যে আপনার বাবা মা লোকজন বলে যা বোঝাতে পারেনি, হয়তো আজকে অনুষ্ঠান থেকে, আমার কথা থেকে হয়তো আপনি সেটা বুঝতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে উপর আল্লাহ অনুষ্ঠান শেষ হবে, গাড়িতে আপনাকে বাড়িতে পৌঁছে দেবো। আল্লাহ হাফেজ। 3 বছর পর 5 বছর পর ফোন দিয়েও লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, তখন আমি আপনাকে চিনবই না হয়তো। কিন্তু আজ যদি আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করে দেখান, সারা জীবন আমি আপনাকে চিনব। নিজের পরিচয় দিয়ে নিজেকে চেনান সবাইকে। ভাল লাগছে কথা? জি গুরু। সত্যি ভাল লাগছে? মনে তো হয় না ভালো লাগছে। জি গুরু, সত্যি ভালো লাগছে। মনে তো মনে হচ্ছে বেটাটা যদি দূরে পেদাইতে পারতাম। না এরকম কোনো কিছু। এত পেঁচাল পারে লোকটা, এত আজায়রা উপদেশ দেয় ভাই। এই উপদেশগুলা আজায়রা কিনা জানি না, কিন্তু উপদেশগুলো মানুষের জীবনকে ঘুরে দিতে পারে। আমি ফিল করি, আমি মনে প্রাণে ফিল করি যে আমাদের প্রচুর কিছু করার মতো আছে, কিন্তু আমরা পারি না। আমরা একটা সময় যাওয়ার পর আমরা দোষ দিই কি আমাদের মধ্যবিত্ত পরিবার, আমার এটা ছিল না, আমার বাবা না করেছে, আমার ওটা না করেছে। আমরা শুধু কমপ্লেইন দিই। সমাজকে দোষারোপ করি, পরিবারকে দোষারোপ করি, নিজেকে কিন্তু কখনো দোষারোপ করি না যে না আমি তো পারতাম। ওই মুহূর্তে যদি আমাকে তো ওই লোকটা উপদেশ দিয়েছিল, ওই লোকটা তো আমাকে বলেছিল, আমি তো শুনি না, আমি শুনলে তো আজকে হতো। তাই 20 বছর পর 15 বছর পর জীবনটা সময়টা চলে যাবার পর হায় হতাশ করে লাভ নেই। আমার মনে হয় যে আপনার যদি বিবেক বুদ্ধি থাকে, আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন, এবং আমার কথা যদি আপনি শুনেন, আপনার জীবনে উপকার ছাড়া অপকার হবে না। মানবেন? জি গুরু। সত্যি তো? ইনশাআল্লাহ সত্যি? জি সত্যি। গুড। বাকিটা উপর আল্লাহ জানে। আপনার ভালোর জন্যই বলছি, মানলে মানবেন, না মানলে মানবেন না, এটা টোটালটা আপনার বিষয়। এবং আমি সব শ্রোতাদেরও বলি যে আপনার গল্প শুনে যদি কেউ শিখতে চাইলে শিখবে, না শিখলে শিখবে না, আমার কিন্তু কোনো উপকার হবে না। কেউ যদি শিখে তার জীবনকে পরিবর্তন করে, কিংবা আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করেন, আমার কিন্তু কোনো উপকার নেই। আমার উপকার কি? আমার শান্তি, আমার স্বস্তি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি, যে আমার কথা শুনে একটা মানুষ হলো তার জীবনকে পরিবর্তন করতে পেরেছে, সে ভালো আছে, হয়তো তার পেছনের একটু হলেও আমার অবদান আছে। ওটা আমার ভাবতে ভালো লাগবে। সে স্বীকার করবেও না হয়তো, দুঃখ নেই। এরকম অনেক ইতিহাস আছে যে আমার মাধ্যমে অনেক মানুষ অনেক দূরে অনেক কিছু করেছে, স্বীকারও করে না, দুঃখ নেই। আমি তো মজা পাই, আমি তো শান্তি পাই, সে অনেক ভালো আছে, এটা দেখলে আমার অনেক ভালো লাগে।
এটা একটা অন্যরকম শান্তি, এটা সবাই ফিল করতে পারে না। তো আপনি ভালো থাকুন, আপনার ভালোবাসা জানি পূর্ণতা পায়, মানে এই পূর্ণতাকে দরকার নাই, মানে আপনার ভালোবাসা জানি পূর্ণতা পায় সেই দোয়া করি। কিন্তু আপনার ভালোবাসাকে যদি আপনি জয় করতে চান সত্যিকার অর্থে, যে চীনাবাদাম খেয়ে ভালোবাসা না, সত্যিকার অর্থে আপনার ভালোবাসার মানুষটাকে সংসার করতে চান, সম্মান নিয়ে থাকতে চান, সবাইকে নিয়ে ভালো থাকতে চান, তাহলে আপনাকে ঘুরে দাঁড়ানোটা অনেক জরুরি। আজকে যদি আপনি নিজে কিছু করেন এবং সেটা যদি আপনার ভালোবাসার মানুষের জন্য, আপনার বাবা মাই কালকে বলবে যেই মেয়েটাকে আমরা সহ্য করি নাই, যেই মেয়েটার থেকে মাহবুবকে দূরে সরাতে চেয়েছি, সেই মেয়েটার কারণেই আজকে মাহবুব জীবন আজকে এত দূর আছে, এ তো আমাদের ঘরের লক্ষ্মী। জি গুরু। এই কথাটাই বলবে, তাহলে দেখেন আপনার ভালোবাসার মানুষটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল সবার কাছে। সবাইকে নিয়ে বাস করার মাঝখানে একটা আনন্দ আছে। চেষ্টা করেন, সবসময় হয় না, সবসময় হয় না, এটাও সত্য। চেষ্টা করতে তো সমস্যা নেই, চেষ্টা করি, তারপর না হলেও তো একটা বিষয় থাকবে যে চেষ্টা করেছি, হয়নি। তাই নিজেকে অনেক বেশি গঠনমূলকভাবে তৈরি করুন, অনেক সুন্দরভাবে তৈরি করুন, তাহলেই আপনার ভালোবাসার জয় হবে। আজকে আপনি যে গল্প নিয়ে এসেছেন, আপনাকে যে গল্প শোনানোর জন্য আমন্ত্রণ জানিয়েছি, এই কারণেই আমি জানিয়েছি যে আমার হাতে কিছুটা হলেও ক্ষমতা আছে, চেষ্টা করার ক্ষমতা আছে, অন্তত বলবো ক্ষমতা আছে, বলবো না সব ক্ষমতা তো উপর আল্লাহর, কিন্তু চেষ্টা করার ক্ষমতা আছে যে আপনাকে আমি বোঝাতে পারি, আপনার জীবনটাকে একটা ফ্রেমে দেখাতে পারি যে এই দেখেন আপনার জীবন, আপনি দেখছেন, যদি মনে হয় যে না আসলেই তো আমার জীবনটা এর থেকে ভালো হতে পারে, সেই চেষ্টাটার জন্য আপনাকে মূলত আমি ডেকে নিয়ে আসছি আজকে। এবং আপনারটা শুনে যদি আর 10 জন মানুষ পরিবর্তিত হয়, আপনার মতো যারা বয়সী বাস করছে, সেই ছোট 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 ভাই বোনেরা যদি পরিবর্তিত হয়, জীবনটাকে বুঝতে পারে, তাহলেই ভালোবাসার জয় হবে। ভালোবাসাকে জয় করতে গেলে ভালোবাসার মতো যোগ্যতা অর্জন করতে হবে জয় করার জন্য, তারপরে ভালোবাসেন। ক্লিয়ার মাহবুব? জি গুরু। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে, অনেক কথা বলতে পেরেছি আজ, অনেক কথা বের হয়ে আসছে আজ, যেগুলো হয়তো আপনার গল্পটা না আসলে বলতে পারতাম না। ভালো থাকবেন। বিদায়বেলা যদি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। লিসেনারদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা কেউ আমার মতো এই ধরনের ভুল করেন না, তাহলে ভাই সবার লাইফে আমার মতো হয়ে যাবে। আমি চাই আমার মতো কেউ না হোক। আপনিও ভুল করেননি, আপনার কাছে সুযোগ আছে, সেটা বলেন। জি, আমি ভুল করেছি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই ভুলটা শুধরে নেব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন। অবশ্যই। আপনি কবে খোঁজ নেবেন ভর্তি হওয়ার জন্য বলেন, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করব। জি গুরু, আমি আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, মানে শুক্রবার পড়ে গেছে। আপনি রোববারে আপনি খোঁজ নেবেন গাজীপুরের আশপাশে এরকম কোনো কিছু আছে কিনা। জি, এবং এখন ইন্টারনেটের দুনিয়ায় সবকিছু গুগলে সার্চ দিলে গুগল আঙ্কেল সব বলে দেবে যে কোথায় কি আছে না আছে। আর যদি তাও না হয়, আমি আপনাকে সহযোগিতা করবো, কিন্তু আপনি লেখাপড়া করেন আবার ভাই। জি গুরু, ইনশাআল্লাহ। যদি আপনি কোনো জায়গায় খোঁজ না পান, জাস্ট আপনি আমাকে নক করবেন, আমার নাম্বার তো আছে, আমাকে নক করবেন যে গুরু আমি তথ্য পাচ্ছি না, আমি আপনাকে লেখাপড়ার এই তথ্য সংগ্রহ করে দিতে সহযোগিতা করব। বাট ভাই শুরু করেন আবার, সময় আছে, সময় আছে। আমার খুব ভালো লাগছে জানেন আপনার সাথে কথা বলতে পেরে, যে আমি এমন একটা মানুষের সাথে কথা বলছি যেই মানুষটা ভুল করেছে, কিন্তু তার সময় আছে জিনিসটাকে শুধরানোর। আমাদের জীবনটা অনেকেরই এরকম আছে যার সময় নেই, আর অনেকেরই আমাদের জীবনটা আছে যে আমরা চাই কিন্তু আর সময় নেই, শেষ, সময়টা অনেক দূর পার করে ফেলেছে, এখন আর ফিরে যাবার সময় নেই। তো যা করেছি ভুলকে নিয়েই আমাদের চলতে হবে, কিন্তু আপনার তো সময় আছে, উপর আল্লাহ আপনাকে সেই সুযোগ দিয়েছে, তো প্লিজ ব্যবহার করেন ভাই, খুব ভালো লাগবে জানতে পারলে। ব্যবহার করেন, ইনশাআল্লাহ আমি করব। আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা থাকলো, শুভকামনা থাকলো, আপনার ভালোবাসার মানুষটাও যেন আপনাকে বুঝতে পারে, আপনাকে ভালোবাসা সারা জীবন আগলে রাখতে পারে, এবং দুজনের ভালোবাসাটা নিয়ে চমৎকার থাকে। যে স্যাক্রিফাইসটা করেছেন, যে তেরামিটা করেছেন, যে রাগ করেছেন, সে রাগের দিন শেষে ফলাফলটা যেন ভালো হয়। যদি আমার কথাগুলো মানেন, আপনার ভালোবাসার মানুষটা যদি এই মুহূর্তে শুনে থাকে, সেও আপনাকে গুরু সে শুনছে না, কারণ আমি বলি নাই, কারণ বললে সমস্যা, মানে কেউ না কেউ তো শুনছে। সবাই সবার ভালোবাসার মানুষকে রেসপেক্ট করুক, তাকে সাহস দিক, এবং ভুলগুলোকে শক্তি হিসাবে কাজে ব্যবহার করতে চাক, যেন ভুলগুলো শুধরে আবার ঘুরে দাঁড়াতে পারে। এটাই ভালোবাসা। জি, ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ। গুরু, আমরা একটা গানে যেতে পারি? আমরা গানে যাই, অনেক দোয়া থাকলো, এবং আমি আশা করছি আজকে থেকে বছর 2 পর আপনার স্ত্রীকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আবার করবো, এবং তখন আমি দেখবো যে আপনি লেখাপড়া শেষ করেছেন এবং আপনার স্ত্রী আপনার পাশে বসে আছে, সেই আশাটা আমি করছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার সাথে দেখা হবে 2021-এ। জি গুরু, ইনশাআল্লাহ। দর্শক, আমরা শ্রোতা বন্ধুরা, আমরা এখন একটা ছোট্ট গানে চলে যেতে পারি। গানের ওপারে কিন্তু আবারও বোঝেন না, তাহলে ভালোবাসতে চান কেন? এইটাই হচ্ছে প্রবলেম, যে এই বয়সের ছেলেমেয়েরা কিছুই বোঝে না, কিন্তু ভালোবাসতে চাই। আগে বুঝুন, তাহলে ভালোবাসুন। আর বুঝতে গেলে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে, আর পড়তে গেলে বয়সটাকে একটু বাড়াতে হবে তারপরে। ধন্যবাদ ভাইয়া, খুবই ধন্যবাদ। যাক, যেটা বললাম আশা করি সেটা মানবেন।
কারণ আপনি ক্লাস 8-এ যে বইটা পড়েন আর 9-এ যে বইটা পড়েন তার মাঝখানে পার্থক্য আছে না 1 বছরে? বয়স বাড়ার সাথে সাথে না বই যেরকম পরিবর্তন হয় জীবনের পৃষ্ঠাগুলো পরিবর্তন হয়। সেই পৃষ্ঠা থেকে আপনি অনেক কিছু শিখবেন, সেই শিক্ষা থেকে আপনি বুঝবেন যে আপনার জন্য এখন ভালোবাসা প্রযোজ্য নাকি দূরে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন মাহি। বাহ বয়সটা নিয়ে সবারই খুব কনফিউশন না, আসলে আসলে ভালোবাসা বুঝতে পারাটা একটা কেমন ঠিক বয়সটা না, সমস্যাটা হচ্ছে কি ব্যাপার না। আমি তোমাকে বলি, যুগটা যেমন পাল্টে গেছে, যুগ পাল্টানোর সাথে সাথে অনেক কিছু খারাপও হয়েছে। একটা সময় ছিল যখন হচ্ছে আমাদের মা বাবাদের কাছ থেকে শুনতাম যে তারা তাদের ভালোবাসার মানুষকে 1 মাস 2 মাস পর পর দেখতো এবং সেটা খুব কষ্টকর। অনেকটা নদীর এপারে আমি, নদীর ওপারে তুমি, মাঝখানে নদী বয়ে বয়ে যায়, এরকম গান আছে না? তো ওরকম হতো যে চিঠি দিত, 1 মাইল মানে হেঁটে যে চিঠি দেওয়া লাগতো, কিংবা একটুখানি দেখার জন্য, মানে কত রকম অভিনব ছিল। তারপরে যুগ পাল্টে গেছে, টেলিফোন এসছে। তখন কি থাকতো, টেলিফোনে একরকম ভালোবাসা হতো, এরপর মোবাইলে আসলো, এখন তো ফেসবুক চলে আসছে, আরও সামনে কত কিছু যাবে টেকনোলজিতে, সেগুলো দেখা যাবে। সময়ের কারণে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে আমরা খুব সহজে অনেক কিছু করতে পারি, যে কারণে ভালোবাসাটাকে আমরা খুব সহজ মনে করে ফেলেছি। চাইলেই ভালোবাসা পাওয়া যায়, এটা আবার কি? আমি চাইলাম ভালোবাসলাম, থাকবে না, চলে যাবে, কালকের একটা ভালোবাসবো, সো হোয়াট? এই যে সো হোয়াট, মানে এত বেশি সহজলভ্য, এত বেশি সহজলভ্য হয়ে গেছে যে ভালোবাসাটার ডেপথ বোঝার ক্ষমতা আমাদের নেই। সো এই কারণে বয়সটা দরকার, একটু শিক্ষা দরকার জীবনে, সবকিছুর জন্য একটা লার্নিং প্রসেস দরকার, প্রসেস আছে, একটা পিরিয়ডও আছে অবশ্যই। শুভ মহন্ত লিখেছেন, ভাইয়া আপু এটা কি অরিজিনাল পেজ? ইয়েস, ডেফিনেটলি facebook.com/ilovedhakafm, এটি অরিজিনাল পেজ। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, আপনার কথা শুনে চোখ খুলেছে কিনা জানি না, কিন্তু মন ঠিকই খুলেছে। ধন্যবাদ। ওকে, গুরু কলে আছেন একজন, আমরা এখন কথা বলবো তাবাসসুম খুলনা থেকে। আচ্ছা, তাবাসসুমের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাবাসসুম কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আমার প্রথম এফএম শোনা। আচ্ছা, প্রথম শোনা। প্রথম দিনই এরকম ঝাড়িদায়ক একটি পর্ব আপনি শুনছেন? ঝাড়ি দেওয়ার বলতে এরকম কোন একটা ভুল আমি লাইফে করছিলাম, আচ্ছা। আর সেই কারণে হয়তো আজকে আমার আম্মুর বার্থডে ছিল, মানে আজকে বলতে 17 জানুয়ারি। আচ্ছা আচ্ছা। তো প্রথমবার যে আমি তাকে উইশ করতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল যে সেই যোগ্যতাটুকু আমি হারাই ফেলছি। সামনে আমার এসএসসি পরীক্ষা, তো যে ডিপ্রেশনে আমি ঢুকে গেছিলাম, আমার মনে হয় যে আপনার কথা বা আজকের এই এপিসোডটা শোনার পর থেকে আমি নিজের ভিতরে একটা জোর পেলাম নতুন করে। যাক, আমার অনেক ভালো লাগলো, আমার অনেক ভালো লাগলো যে আপনি ডিপ্রেশন থেকে যে আমার কথা আপনাকে কিছুটা হলেও বাঁচার আশা দিয়েছে, এটা আমাকে অনেক বেশি ভালো কাজ করতে, আপনাদের সাথে থাকার জন্য স্পৃহা যোগালো। অনেক ভালো লাগলো। আমরা লাইনটি আবার দিই, কারণ আমার বোনটির সাথে কথা বলা প্রয়োজন। আমরা সেই মাঝখানে কিছু কমেন্টস পড়ি। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, আপনার কথাগুলো শুনে মন ভরে গেছে। সাথে আছেন মোহাম্মদ অপু রায়হান, এই প্রোগ্রাম থেকে আমি এত পরিমাণ শিক্ষা পেয়েছি যে অন্য কোনো প্রোগ্রাম থেকে পাইনি। চমৎকার, ভালো লাগলো। শিরু আক্তার লিখেছেন, গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অ্যাডভাইসগুলো অনেক ভালো লাগলো, এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ। সাগর দেলোয়ার আছেন, গুরু আপনি কেমন আছেন? আমি এফএমটা অনেকদিন থেকে শুনি, আপনাদের 4টা অনুষ্ঠান শুনেছি, কিন্তু আরগুলো শুনি না, কারণ অন্যরা বাংলা বলতে বলতে ইংলিশ বলে, এটা আমার ভালো লাগে না। আপনাদের কথা আমার ভালো লাগে। বাহ, ভালো লাগলো শুনে। আমাদেরকে সাহস যোগাবেন, ভালোবাসা দেবেন, আমরা চেষ্টা করব সবসময়। হযরত আলী আছেন সাথে রাজশাহী থেকে, শুনছেন আমাদেরকে। আহমেদ রাফি ময়মনসিংহ থেকে, আমি পলিটেকনিকে পড়ি, গুরু আমি ক্লাস 10 থেকে একজনকে ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। আমি অনেক বড় হতে চাই, এখন কি করব? আমি তাকেই চাই, কি করব? বড় হতে চান, সেই লক্ষ্যে আগাতে থাকুন। ভালোবাসার মানুষকে পেতে গেলে সবার আগে নিজেকে তৈরি করতে হবে, তারপরেই ভালোবাসার মানুষ এবং ভালোবাসা এই সব সম্পর্কগুলো আপনার সাথে থাকবে, অনেক বড় হন। তার জন্য আপনাকে লেখাপড়া করতে হবে, নিজের গোলটাকে ঠিক করুন যে কোন দিকে আপনি যেতে চান, সেই বিষয়ে আপনি ফোকাস হন। সিনহা মেহজাবিন মিম লিখেছেন, ময়মনসিংহ থেকে শুনছি, গুরু আমি ক্লাস 9-এ পড়ি, আমি কি প্রেম করতে পারবো? না, এক কথায় না। আর কোনো বিশ্লেষণে যাব না, কারণ বিশ্লেষণ প্রচুর দিয়েছি আজকের অনুষ্ঠানে, এক কথাই না। সেটাই লিখেছেন আমাদেরকে মোহাম্মদ রকিবুল হাসান, সাথে আছেন নীল, গাইবান্ধা থেকে শুনছেন, অনেক অনেক কমেন্ট। মোহাম্মদ আরাফাত হোসেন আছেন, লিখেছেন না পাওয়ার ব্যথা থেকে যাই
তবে ভালোবাসা অনুভব করা যায় একটু একটু, কিন্তু লেখাপড়া জীবন থেকে হারিয়ে গেলে সারা জীবনেও সে ব্যথা ভোলা যায় না, প্রতিটা পদে পদে আমি এই পস্তাতে ফাঁকে হয়। একটু বলি, আমাদের যে বোনটির সাথে কথা হচ্ছিল, বন্ধুটির সাথে কথা হচ্ছিল তাবাসসুমের সাথে খুলনা, ওর সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, নেটওয়ার্কটা হয়তো পাচ্ছে না, অথবা নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে, অথবা মোবাইলটি তার বন্ধ হয়ে গেছে। বাট তাবাসসুম, যদি আপনি শুনতে পান, আমি শুধু একটা কথা বলতে চাই, জীবনে বাঁচতে হবে, হার মানব না। আমি একটি কথা আগেও বলেছি, আমি এখনো বলছি, আমার জীবনে যা ঘটছে স্টিল নাও আজ পর্যন্ত, আমার জায়গাতে যদি অন্য কোনো মানুষ থাকতো অনেক আগেই অনেক কিছু হতে পারতো। পূর্ণতা কিছুটা জানে, বেশ খানিকটা জানে, কারণ যেহেতু ও অনেকদিন ধরে আমার সাথে শো করছে, আমার কাছে মানুষজন জানে। কিন্তু আমি প্রতিনিয়ত একটা শব্দই সকাল থেকে রাত পর্যন্ত বিশ্বাস করি, সেটা হচ্ছে মৃত্যুর আগ দিন পর্যন্ত যুদ্ধ করে যাব, হার মানবো না। হার মানবো না মানে হার মানবো না, যুদ্ধ করে যাব, ভালো কিছুর জন্য যুদ্ধ করে যাব, খারাপ কিছুর জন্য না। অবশ্যই। গুরু কমেন্ট এসেছে, ইয়ামিন লিখেছেন ময়মনসিংহ থেকে শুনছেন। গুরু আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর তানভীর লিখেছেন, এত কিসের ভালোবাসা, বাঙালি একটু বেশি বাসে। এটা তো সবসময় বলা যায় বাঙালি আবেগপ্রবণ, আবেগপ্রবণ, এটা তো খুবই স্বাভাবিক। সেটা কিন্তু ভালো তো পৃথিবী ভরেই মানুষ বাসে। ভালো না বাসলে তো পৃথিবী থাকতো না। সেটাই। ভালো না বাসলে তো পৃথিবী থাকতো না। মোহাম্মদ তারিক ইসলাম আছেন, গুরু আমি আপনাকে একসময় আমরা কি তাবাসসুমকে পেয়েছি? খুব পছন্দ আচ্ছা, আমরা করতাম, তাবাসসুমকে এখনো করি। পেয়েছি, আমরা একটু কথা বলিনি তাবাসসুমের সাথে। ওকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাবাসসুম বলুন। তো হ্যালো, হ্যাঁ বলুন। থ্যাংক ইউ আমার উদ্দেশ্যে তো এটা কথা বলার জন্য। হয়তো এখান থেকে একটা বছর পর আমি মায়ের সামনে, মানে মায়ের স্বপ্ন পূরণ করে, তার স্বপ্ন যে আমি মেডিকেলে, তার মেয়ে মেডিকেলে পড়বে, সেই স্বপ্নটা পূরণ করে আমি তাকে উইশ করতে পারি। অবশ্যই, আর আমরা হয়তো দোয়া করছি। আজকের দিন থেকে আমি সেই পথ চলাটা শুরু করে সেই দেব। পথ চলা শুরু করবেন, এবং সবচেয়ে বড় কথা, নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করবেন। মানুষ প্রতিজ্ঞা করলে পারে না। আপনি মেডিকেলের কথা বলছেন, তো আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যদি সময় থাকে আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলি। ছোট্ট, এটা কোনো বলার উদ্দেশ্যে না, আমার ছোট ভাইয়ের কথা বলি। আমার মেজো ভাই, যে ও ছোটকালে যখন বড় হয়, খুব হাস্যকর বিষয় ছিল পূর্ণতা, ও হচ্ছে মরা মুরগি, মানে মুরগি যখন আমরা বাসা থেকে নিয়ে আসি, সেই মুরগিও যদি আমরা রান্নাঘরে রাখতাম, ওরা ঘর থেকে বের হতো না। মানে এত ভীতু ছিল, এবং সে মাছ খেতে পারতো না ভয়ে, যে মাছ যদি তাকে কামড় দেয়, এবং এটা অনেক দিন পর্যন্ত যায়। তো আমার ভাই যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলো, ও মাধ্যমিক করলো গভর্নমেন্ট ল্যাব থেকে, এরপর নটরডেম থেকে সে উচ্চ মাধ্যমিক করবে, দুটাতেই গোল্ডেন এর প্লাস। তো ওর টার্গেট ছিল যে ও ঢাকা ইউনিভার্সিটি পড়বে, এটাই ওর টার্গেট, এবং বুয়েটে পড়বে। মেডিকেল জীবনেও না, মানে প্রশ্নই উঠে না মেডিকেলে, মেডিকেল ওর ভালোই লাগে না। তো সেই ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেল জিওলজিতে, মানে যে জিওলজি না কিন্তু জিওলজি, ভূতাত্ত্বিক, ওখানে পড়লো। তো ওর একটা ফ্রেন্ড ছিল, স্কুলের ফার্স্ট বয় ছিল, ও ছিল সম্ভবত সেকেন্ড না থার্ড ছিল আমার ভাই, মানে রিপিট হতো ফার্স্ট সেকেন্ড থার্ড, ওদের একটা গ্রুপই ছিল 7 জনের। তো ওই ফার্স্ট বয় হঠাৎ করে আমার ভাইকে একবার বললো ভার্সিটিতে ওঠার পর, যে দোস্ত কি খবর, ও তখন অন্য একটা মেডিকেলে পড়ে। আমি ঘটনাটা কেন বলছি, এটা কারণ আছে। তা আমার মেজো ভাই আমার থেকে অনেক ছোট, মানে আমার 8 বছরের ছোট, আর আমার সবচেয়ে ছোট ভাই আমার থেকে 13 বছরের ছোট, বাট আমরা ফ্রেন্ডের মতো মিশি, এবং আমরা সবাই সবার কাছ থেকে শিখি। তা আমার মেজো ভাইকে ফার্স্ট বয় অ্যান্সার দিছিল যে, দোস্ত আমি তো মেডিকেলে পড়ি, মেডিকেলে খুব টাফ, বুঝবি না, হ্যাভি টাফ। কোনো কথা নেই, আমি জানিও না। আমার ভাই বাসায় ঢুকে বললো, আমি কালকে থেকে আর ভার্সিটি যাবো না। তা আমার মা বললো, কেন ভার্সিটি যাবি না? অন্য কেন ভার্সিটি যাবো না? মানে মাথায় আবার কি ভূত চাপলো, আমি মেডিকেলে পড়বো। মেডিকেলে পড়বো বললো যে আমি মেডিকেল পড়বো, আমি মেডিকেল পড়ে দেখাবো, আমি মেডিকেল পড়বো। কারণ আমার বন্ধু, ছোটোকালের ফ্রেন্ড, সে আমাকে বললো যে মেডিকেলে পড়া যাবে না, এবং আমি বেটার মেডিকেলে, মানে সরকারি মেডিকেলে পড়বো, এবং টপ র্যাঙ্কিং মেডিকেলে আমি পড়বো। ও একটা বছর প্রথমে পরীক্ষা দিল, প্রথমে পরীক্ষা দেওয়ার পরে ও চান্স পেল না, 2 মার্কের জন্য না 0.5 জন্য, এরকম একটা চান্স পেল না। ও তারপর হাল ছাড়েনি, আবার পরীক্ষা দিল মেডিকেলে সেকেন্ডবার চান্স দিয়েও চিটাগাং মেডিকেলে টপ 4 ছিল। এবং ও লাইফে এখন পর্যন্ত এক চান্সে হচ্ছে FCPS কমপ্লিট করেছে পার্ট 1, এক চান্সে MS কমপ্লিট করেছে পার্ট 1, এবং আজকে BCS পরীক্ষা দিয়ে আসলো ভাইবা। মানে ওর লাইফের যে গ্রাফ, মানে, এবং শুধুই একটা জেদ, আমরা অবাক হয়ে যাই যে ছেলে কোনোদিন মেডিকেল পড়বে আশা করিনি, সে সরকারি মেডিকেল থেকে টপ 4 এর ভেতরে, এবং জেদে, যে আমার বন্ধু আমাকে বলেছে, এবং মানে বলা ঠিক প্রয়োজন, আল্লাহ মাফ করুক, কোনো অহংকারের বিষয় না, আমার চিটাগাং মেডিকেলের যে র্যাঙ্কিং, আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড যে মেডিকেলে ছিল তার থেকে অনেক উপরে ছিল। তো এটা বলার উদ্দেশ্য, জীবনে যদি জেদ করা থাকে যে আমি করব, সেটা করা সম্ভব। আমার ভাই যদি পারে, যে মানুষ মরা মুরগি দেখলে ভয় পেত, সো ডেফিনেটলি এটা আমি তোমাকে, মানে আপনাকে বলছি তাসনুবা, যে আপনি জেদ করেন, সম্ভব জীবনে। অবশ্যই। সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে 8, 9, 10, 11, 12
রিলেশন, কি বুঝি আমরা এই সময়? এটা জাস্ট একটা মরিচিকা ছাড়া কিছু না। কিছু না। যখন ওই সামনে থেকে মরিচিকাটা সরে যাবে, পর্দাটা